সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আমরা শুরু করব আজকে। স্টার্ট করব। আচ্ছা, আমরা রিভিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু জানাতে হবে, কমেন্ট করো ইনশাআল্লাহ। আমরা দেখলেই যে সবকিছু ঠিকঠাক থাকলে আজকের এক্সক্লুসিভ ক্লাসটা কিন্তু আমরা শুরু করব। তো আইসিটি তোমরা সব থেকে যে অধ্যায়টাকে অনেক বেশি ভয় পাও সেই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এই অধ্যায়টা তোমাদের এক বিভীষিকার নাম হচ্ছে লজিক গেট। এই লজিক গেটকে আজকে খুব সহজভাবে বোঝাই দিব। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আজকে শুরু করতে পারি। সংকেত দিন ইনশাআল্লাহ, আমরা তারপরে শুরু করব। একটু কমেন্ট গুলো দেখতে চাই, সবাই একটু কমেন্ট করো। সাউন্ড সাউন্ড ঠিক আছে না? ওকে, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাতে হবে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করব। আমাকে একটু কমেন্টসে জানাও সবাই সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমি একটু দেখি। কারা কারা আমাদের সাথে যুক্ত আছে একটু দেখি। সাউন্ড চেক করি। আচ্ছা, কারা কারা আমাদের সাথে যুক্ত আছে? সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এইচএসসি 2024 ব্যাচের রিভিশন প্রোগ্রামে আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমরা যে অধ্যায়টা সব থেকে বেশি ভয় পাও সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে তোমরা বাঘের মতো ভয় পাও। অনেকেই বলো যে লজিক গেট অ্যান্সার করব কি করব না, কনফিউশনে আছো। ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর তোমার কাছে লজিক গেট একেবারে ইজি মনে হবে এবং খুব সহজ মনে হবে। আমি তোমাদেরকে খুব সহজভাবে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে, পরীক্ষায় কোন কোন টাইপের অবজেক্টিভ গুলো আসতে পারে, সৃজনশীল কিভাবে আসতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে উপস্থাপন করব। তো আমি একদম বেসিক লেভেল থেকেই শুরু করব। যদিও তোমাদের হচ্ছে রিভিশন প্রোগ্রাম, যদিও তারপর আমি চেষ্টা করব যে তোমাদেরকে একেবারে ধরে ধরে বেসিকটা সহ বোঝানোর জন্য। আমি ধরে নিচ্ছি যে এখানে তোমরা সবাই লজিক গেট এর আগে হয়তো টুকটাক করছো, বাট আজকে হচ্ছে তোমাদের প্রথম থেকে শুরু করে আমরা একেবারে সুন্দর করে করাই দিব। তো আজকের টপিকের নাম হচ্ছে লজিক গেট। লজিক গেটের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা একটু খেয়াল করে দেখো। লজিক গেটের মধ্যে প্রথমে আমরা বেসিক কিছু জিনিস জানবো। বেসিক কিছু জিনিস যদি জানি যে লজিক গেট মূলত কাকে বলে, আমরা সংজ্ঞা টঙ্গা থেকে শুরু করে সবকিছু দেখবো। তার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি, যেমন কম্পিউটারে তুমি কম্পিউটারকে মনে করো কিবোর্ডের মাধ্যমে তুমি লেখলা হচ্ছে এ। এখন তুমি কম্পিউটারকে নির্দেশনা প্রদান করলা এ, মনে রাখবা এই কম্পিউটার কিন্তু এ বোঝে না। কম্পিউটার কি করে, এই যে তুমি যে এ লেখছো এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টার। কি বলবো বলো তো?
ক্যারেক্টার। তাহলে তুমি যখন কম্পিউটার কিবোর্ডের মধ্যে এ লেখছো, এ লেখার ফলে কম্পিউটার কিবোর্ডের মধ্যে থেকে তুমি কম্পিউটার কিন্তু সিপিইউর কাছে তোমার যে তথ্যটা পাঠাবে, আমরা জানি যে কোনো একটা ক্যারেক্টার লিখলে সেটাকে সে বাইনারি ভাষায় কনভার্ট করে নেয়, মানে বাইনারিতে কনভার্ট করে নেয়, মানে 0 এবং 1 এ কনভার্ট করে নেয়। তাহলে তোমরা এখানে এভাবে করে আমরা লিখতেই পারি, যেমন এখান থেকে যদি আমি তোমাদের এর মানটা একটু বলি, যেমন 64 1 এটা 0। তাহলে তুমি দেখো এই যে আমি একটা জিনিস লিখছি না, যে এখানে একটা কোড লিখছি, মনে রাখবা এর জন্য কিন্তু মান এটাই। এটা যদিও তোমাদের হচ্ছে তোমরা বইয়ের মধ্যে দেখবা আজকে কোডের একটা চার্ট ছিল, যদিও তোমাদের নাম্বার সিস্টেমের ক্লাসে আমি এগুলো থেকে সাধারণত একটু ধারণা তোমাদেরকে দিয়েছিলাম কিভাবে এগুলো আসে। তো আমাদের আজকে ওটা বোঝার বিষয় না, আজকে এটা বোঝার বিষয় হচ্ছে দেখো এটা কিভাবে আসে। দেখো খেয়াল করো, যখন আমি একটা ক্যারেক্টার লিখলাম কম্পিউটার কিবোর্ডের সাহায্যে, তুমি যখন এটা লিখলা ক্যারেক্টার লিখছো, কিন্তু কম্পিউটার কিন্তু এটা মানে তোমার হচ্ছে এই যে এ বুঝবে না, সে কি করবে এটাকে বাইনারিতে কনভার্ট করে নেবে। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে দেখো যে তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে আমাদের বিট সম্পর্কে জানতে হবে, তারপর আমাদের বাইট সম্পর্কে জানতে হবে। এখন বিট হচ্ছে কি মনে রাখবা, বিট হচ্ছে কম্পিউটার, যে আমরা তো জানি কম্পিউটারকে যখন নির্দেশনা প্রদান করি কম্পিউটার 0 এবং 1 বোঝে, তাই না? তাহলে কম্পিউটার যখন 0 এবং 1 বোঝে, তার মানে 0 অথবা 1 কে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আমরা বলবো বিট। আমি আবারও বলছি, 0 এবং 1 কে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আমরা বলবো বিট। তারপরে যদি আমরা বলি বাইটের কথা, বাইট হচ্ছে মনে রাখবা 0 এবং 1 এর সমন্বয়, এরকম 8টা বিটের সমন্বয়কে আমরা বলবো বাইট। 8টা বিটের সমন্বয়কে আমরা কি বলবো বলো? বাইট। তাহলে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল একটাকে আমরা বলবো হচ্ছে বিট, ইন্ডিভিজুয়াল একটাকে আমরা কি বলবো বলো? বিট। মনে রাখবা এরকম টোটাল 8টাকে আমরা বলবো হচ্ছে বাইট, 8টাকে আমরা বলবো বাইট, এবং এটা অর্ধেক 4টা, যেমন 1 2 3 4, এই অর্ধেক 4টাকে আমরা বলবো হচ্ছে নিবল। তাহলে এখান থেকে কয়েকটা অবজেক্টিভ তোমাদের আসতে পারে, ইম্পর্টেন্ট জিনিস তোমরা নোট করে নিবে। দেখো আমরা এখানে 4টাকে বলেছি হচ্ছে নিবল, 8টাকে বলেছি হচ্ছে এক বাইট বলেছি, এবং এখানে টোটাল 8টা বিট ছিল, তাই না? তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে কিভাবে কিভাবে, দেখো আমি যদি তোমাকে বলি এক ক্যারেক্টার অথবা এক বাইট, মনে রাখবা এটা একই কথা, এক ক্যারেক্টার অথবা এক বাইট ইকুয়াল টু কয়টা বিট যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো ইকুয়াল টু কয়টা বিট যদি জিজ্ঞেস করি, তাহলে আমরা বলবো এক ক্যারেক্টার অথবা এক বাইট ইকুয়াল টু 8টা বিট। মনে রাখবা কয়টা বিট বলো তো? 8টা বিট। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এক নেবল ইকুয়াল টু কয়টা, তাহলে আমরা বলতে পারি এক নেবল ইকুয়াল টু হচ্ছে 4টা বিট। কয়টা বিট বলো? 4টা বিট। তাহলে আমি যদি তোমাকে বলি এক ক্যারেক্টার অথবা এক বাইট ইকুয়াল টু কয়টা নেবল, তখন কিন্তু আমরা বলবো এখানে 2টা নেবল। বোঝা গেছে? এখান থেকে এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম, যে এখানে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার ইকুয়াল টু কয়টা বিট জিজ্ঞেস করলে আমরা বলবো 8টা বিটের কথা। একটা ক্যারেক্টার ইকুয়াল টু এক ক্যারেক্টার ইকুয়াল টু কয় বাইট বললে আমরা বলবো 1 বাইটের কথা। এক বাইট ইকুয়াল টু কয়টা নেবল, তাহলে আমরা বলবো 2টা নেবলের কথা। এক নেবল ইকুয়াল টু কয়টা, তোমার মনে করো কয়টা বিট, সেটা হচ্ছে 4টা, এবং 2 নেবল ইকুয়াল টু তাহলে কয়টা হয় বলো? 8টা হয়। তো আশা করি তোমরা এখান থেকে যে বিষয়গুলো বলছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, আমরা যখন একটা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করি, কম্পিউটার বোঝে কোন ভাষা বলো তো? কম্পিউটার বোঝে হচ্ছে বাইনারি ভাষা। আমরা বলেছিলাম, কোনো সমস্যা? ওকে, তাহলে দেখো আমরা যে এখানে বলছি যে কম্পিউটারকে যখন তুমি নির্দেশনা প্রদান করো, কম্পিউটার বুঝবে হচ্ছে বাইনারি ভাষা। বাইনারি বাই অর্থ কত? 2। মনে রাখবা একটা কম্পিউটার 2 টু দি পাওয়ার n এই সূত্রের উপর ডিপেন্ড করে কাজ করে। তার মানে তুমি খেয়াল রাখবা 2 টু দি পাওয়ার n বলতে আমরা এখানে যেটা বুঝি, যে একটা কম্পিউটারকে যখন নির্দেশনা প্রদান করো 2 টু দি পাওয়ার n বলতে আমরা 0 থেকে শুরু করব। তো 2 টু দি পাওয়ার 0 মানে কত বলো? 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত আসবে বলো? 2। 2 টু দি পাওয়ার, দুঃখিত এটা একটু বলে চলে আসছে। আচ্ছা দেখো, 2 টু দি পাওয়ার 1 মানে কত বলো? 2। 2 টু দি পাওয়ার 3 মানে কত আসবে বলো? 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত আসবে বলো? 16। 2 টু দি পাওয়ার 5 মানে কত আসবে? 32। এভাবে করে জিনিসটা যাবে। এটা যদিও তোমাদের নাম্বার সিস্টেমের মধ্যেও বলছিলাম। তো এখান থেকে আমরা এখন কিছু একটা জিনিস লিখবো যেটাকে শতক সারণী বলে। এই শতক সারণীটার মধ্যে তোমরা অনেকে একটু প্যাচ খাও।
তো আজকে আমি করায় দেওয়ার পর আশা করি তোমাদের 2 চলক 3 চলক যেভাবে দেখ না কেন সত্যক সারণী নিয়ে কখনো ঝামেলা হবে না। আমি এখানে কিছু কথা লিখি, দেখো আমরা এখানে বলতে পারি যে চতুর্থ কলামে, আমি একটু পর বুঝাবো যে এগুলো কি জিনিস। চতুর্থ কলামে আমি যদি লিখি, চতুর্থ কলামে কয়টা শূন্য হয় জানো? 8টা শূন্য হয় এবং 8টা 1 হয়, 8টা 1 হয়। হ্যাঁ, তারপরে আমি যদি বলি তৃতীয় কলাম, মনে রাখবা তৃতীয় কলামে হচ্ছে 4টি শূন্য এবং কয়টা হয় বলো? 4টি 1 হয়। হ্যাঁ, তারপরে আমি যদি বলি দ্বিতীয় কলামে, এটা তৃতীয় কলাম, দ্বিতীয় কলামে হচ্ছে 2টি শূন্য এবং 2টি শূন্য এবং 2টি 1 হয়। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, বোঝাই দিচ্ছি একটু পরে। দ্বিতীয় কলাম গেল। প্রথম কলামের যদি কথা বলি, তাহলে প্রথম কলামে হচ্ছে একটি শূন্য এবং একটি 1 হয়। মনে রাখবা একটি শূন্য এবং কি বলো? একটি 1 হয়। এটা কি জিনিস একটু পর বোঝাচ্ছি আমি, তোমরা আগে আমার সাথে সাথে বলো। দেখো আমরা বলছি চতুর্থ কলামে কয়টা শূন্য কয়টা 1 বলো? 8টা শূন্য 8টা 1। তাহলে তৃতীয় কলামে কয়টা শূন্য কয়টা 1? 4টা শূন্য 4টা 1। দ্বিতীয় কলামে কয়টা শূন্য কয়টা 1? 2টা শূন্য 2টা 1। প্রথম কলামে কয়টা শূন্য কয়টা 1? 1টা শূন্য 1টা 1। এখন দেখো এই যে বললাম এটা আসলে কোত্থেকে আসছে? আমি নিশ্চয়ই আকাশ থেকে নামাই নাই, এটা নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে আসছে। এখন এটা মনে রাখার জন্য সহজ একটু ট্রিক্স খাটাবা। দেখো এটা মনে রাখবো কিভাবে? দেখো এই যে যেটা আমরা এটাকে বললাম যে দেখো এই যে মনে করো হচ্ছে, আমি এখান থেকে দেখাই, আমি যদি এইটাকে ধরতাম প্রথম, এটাকে যদি ধরতাম দ্বিতীয়, এটাকে যদি ধরতাম তৃতীয়, এটাকে যদি ধরতাম চতুর্থ, তাহলে তুমি দেখো টু দি পাওয়ার 3 1 জিরোটাকে দেই না, 0 টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1 করলে 2, টু দি পাওয়ার 2টা মিসিং গেছে, টু দি পাওয়ার 2 হচ্ছে 4 হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু দেখি। দেখো তুমি এখানের মধ্যে যদি আমরা এটাকে প্রথম ধরতাম, তুমি একটু খেয়াল করে দেখো প্রথমের মধ্যে টু দি পাওয়ার 0 দিলে কত আসছে বলো? 1। তার মানে দেখো প্রথম কলামে কিন্তু একটা শূন্য একটা 1 আছে, তাই না? তাহলে দ্বিতীয় কলামে কয়টা শূন্য কয়টা 1 বলো? 2টা শূন্য 2টা 1 না? তৃতীয় কলামে তাহলে কয়টা শূন্য কয়টা 1 হবে বলো? 4টা শূন্য 4টা 1 হবে। চতুর্থ কলামে কয়টা শূন্য কয়টা 1 হবে বলো? 8টা শূন্য 8টা 1 হবে। ঠিক একইভাবে আমি যদি তোমাকে বলতাম পঞ্চম কলাম, তাহলে পঞ্চম কলামে কয়টা শূন্য কয়টা 1 হতো? 16টা শূন্য 16টা 1 হতো। যদিও এগুলো এখন বোঝানোর কিছু নাই, এগুলো এখন আমরা বুঝবো না, আমরা জাস্ট মেইন জিনিসটুকু জানবো। দেখো আমাদের জানার সুবিধার্থে আমরা 4টা জানলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে হাইয়েস্ট 3টা। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে এটা আমাদের আসছে হচ্ছে এখান থেকে যে প্রথম কলামে একটা শূন্য একটা 1, দ্বিতীয় কলামে 2টা শূন্য 2টা 1 হয়, তৃতীয় কলামে 4টা শূন্য 4টা 1 হয়, চতুর্থ কলামে 8টা শূন্য 8টা 1। সাধারণত 4 নাম্বারটা না জানলেও চলবে, অনেক সময় মানে এত বড় বড় কোশ্চেন 4 চলকেরটা তোমাদের কখনোই দিবে না, তোমাদের 3 চলক নিয়ে কাজ করতে হয়। এখন এটা কি করছি সেটা একটু দেখো। শতক সারণীটা আমরা কিভাবে করব? দেখো তোমাকে যদি শতক সারণীটা করতে বলি, তাহলে শতক সারণীটা হচ্ছে আমরা এরকম করে দিতে পারি। যদিও এখানে দাঁড়াও একটু, যদি এখানে দেখো শতক সারণীর এটাকে আমরা উম, আচ্ছা এটাকে মুছেই ফেলি আমি একটু। আচ্ছা খেয়াল করো, শতক সারণীটাকে আমরা এখান থেকে এভাবে দিতে পারি। মনে করো এ না দিয়ে আমরা একটু এ করি। ওকে, দেখো খেয়াল করো, আমি এখানে বলছিলাম কি চতুর্থ কলাম, তারপর হচ্ছে কি বলো তৃতীয় কলাম, দ্বিতীয় কলাম, প্রথম কলাম। এখান থেকে আমি একটু দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমরা একটু খেয়াল করে দেখো তো চতুর্থ কলামে আমরা কয়টা শূন্য কয়টা 1 বলেছিলাম বলো তো? 8টা শূন্য 8টা 1 না? তাহলে তুমি যদি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দেখো শতক সারণীটা পূরণ করতে হয় কিভাবে, এবং এটা দিয়ে তোমাদের কিন্তু একটা অবজেক্টিভ আসে, সেই অবজেক্টিভটা আমি একটু পর বলে দিচ্ছি। তারপর আমরা এই দাগটা দিয়ে ফেলবো, এই দাগটা দেওয়ার পর তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো তাহলে তৃতীয় কলাম আমরা কেমনে পূরণ করব? দেখো 1 2 3 4, 1 2 3 4, আবার বলো 1 2 3 4, 1 2 3 4, ঠিক এই পর্যন্ত পূরণ করব। তাহলে বলো তো দ্বিতীয় কলাম কিভাবে পূরণ করব? 2টা শূন্য 2টা 1 করে, 2টা শূন্য 2টা 1 করে পূরণ করব, 2টা শূন্য 2টা 1 করে পূরণ করব, 2টা শূন্য 2টা 1 করে পূরণ করব। এরপরে যদি তোমাকে বলে প্রথম কলাম, তাহলে প্রথম কলামে তুমি কি জানো? একটা শূন্য একটা 1 না? তাহলে আমরা জানি 0 1 0 1 0 1 0 1 0 1 এরকম করে পুরাটাকে পূরণ করবা। এখন পরীক্ষার হলে তুমি বুঝবা কিভাবে যে তোমার কতটুক নিতে হবে? এটা অনেকে ঝামেলা করে ফেলো। যেমন মনে করো তোমাকে বলা হলো এ এবং বি চলকের জন্য শতক সারণী তৈরি করতে, তাহলে এ আর বি চলক হচ্ছে, এখানে চলক কয়টা বলো? 2টা। এখানে এটাকে আমরা প্রথম কলাম ধরবো, এটাকে আমরা দ্বিতীয় কলাম ধরবো। আচ্ছা তোমাকে যদি বলতো এ বি সি এর জন্য চলক কয়টা, তাহলে আমি যদি তোমাকে বলতাম এ বি সি এর জন্য কয়টা হবে? এখান থেকে তুমি একটা জিনিস মনে রাখবা, একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ তোমার আসবে, তোমাকে জিজ্ঞেস করবে এ এবং বি চলকের জন্য সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব। আমি আবারও বলছি, তোমাকে জিজ্ঞেস করবে, এভাবে বলবে এ এবং বি চলকের জন্য
সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? আমরা মনে রাখবো a এবং b চলক মানে হচ্ছে এখানে দুইটা, তার মানে আমরা জানি একটা কম্পিউটার 2 টু দি পাওয়ার n এই সূত্রের উপর ডিপেন্ড করে কাজ করে, তাহলে 2 এর উপর পাওয়ার আমরা 2 দিয়ে দিব, 2 এর উপর পাওয়ার 2 দিলে কিন্তু 4 হয়। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম সেম ভাবে a b c এর জন্য সর্বোচ্চ কম্বিনেশন তৈরি করা সম্ভব কয়টা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3 দিতাম, তাহলে এখানে কত আসতো বলো? 8টা। তাহলে তুমি এটাকে এভাবেও মনে রাখতে পারো, যখন তুমি দুই চলক দেখবা, দ্বিতীয় কলাম আমরা যদি 2 টু দি পাওয়ার 2 করতাম তাহলে 4টা ঘর, তাহলে এখানে কয়টা বক্স হবে বলো? 4টা ঘরই হবে। তাহলে তুমি এভাবেও মনে রাখতে পারো। অনেক সময় তোমরা কতটুক করবা সেটা বুঝতে পারো না। দেখো আমি এখানে বলছি এটাকে আমরা প্রথম কলাম ধরছিলাম, এটাকে আমরা দ্বিতীয় কলাম ধরছিলাম, সবসময় লাস্টেরটা আগে পূরণ করবা। লাস্টেরটার মধ্যে কি বলছি বলো? দুইটা শূন্য দুইটা এক না, কারণ দ্বিতীয় কলামে তুমি কি জানো বলো? দুইটা শূন্য দুইটা একই তো জানো। তাহলে তুমি দুইটা শূন্য দুইটা এক যদি পূরণ করতে পারো, বলো তো বি নাম্বার কলাম কি তুমি পূরণ করতে পারবা না? ওকে, পারবো তো আমরা। তাহলে বলো সি নাম্বার আমি যদি বলতাম আরো 3 চলক দিয়ে করতে, তাহলে দেখো এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। এখন তোমরা বলো তো আমরা এইটাকে আগে পূরণ করব, লাস্টের দিক থেকে এটাকে আগে পূরণ করবো। তৃতীয় কলামে তুমি কয়টা শূন্য কয়টা এক জানো? দেখো তো তৃতীয় কলামে তুমি 4টা শূন্য 4টা এক জানো না? তাহলে তুমি বলো তো আমি যদি 1 2 3 4 1 2 3 4 আমি যদি এটা দিয়ে ফেলি, তাহলে বলো তো আমাকে বি নাম্বার সি নাম্বার এটা কি আমরা বুঝতে পারবো না? তাহলে বলো এখানে কয়টা শূন্য কয়টা এক হবে? দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক। তাহলে বলো সি নাম্বার কলাম কেমনে হবে? আমরা তো পারবো, তাই না? দেখো বলো, এই যে দুই চলক এবং তিন চলকের সত্যক সারণীর মধ্যে অনেকে ঝামেলা করো, এটা আমি ক্লিয়ার করে দিলাম। দুই চলক আসলে তুমি মনে রাখবে এখানে 4টা ঘরই হবে, 4টা ভাবে এটাকে সাজানো যায়। তিন চলকের যদি হয় এখানে 8টা লাইন, এরকম 8টা লাইনে আসবে এবং এটাকে 8টা ভাবেই কিন্তু সাজানো যায়। বোঝা গেছে? তাহলে আশা করি সত্যক সারণী নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। এটা যেটা করছে এটা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী বলে। সত্যক সারণী থেকে আমরা মূলত পরবর্তী স্টেপে চলে যাব। আশা করি তোমাদের এখান থেকে যতটুকু বোঝাইছে তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন যদি আমি মেইন বেসিক জিনিসে চলে যাব, তাহলে এবার আসো তোমাকে যদি বলা হয় যে লজিক গেট মূলত কাকে বলে, তার আগে আমরা লজিক গেটের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে লজিক গেটের সংজ্ঞাটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে মূলত সাধারণত আমরা যে কাজ করি যে বুলিয়ান অ্যালজেব্রা, এটাকে আমরা বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মনে রাখবা, এই বুলিয়ান অ্যালজেব্রা এটা কি জিনিস একটু পর বলতেছি, আগে তুমি সংজ্ঞাটা কিভাবে মনে রাখবা। দেখো বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগকে আমরা কি বলবো বলো? লজিক সার্কিট অথবা লজিক গেট বলবো। তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা, তার মানে জর্জ বুল, মনে রাখবা এই বুলিয়ান অ্যালজেব্রা কি আগে একটু এটা বুঝাই নেই, তারপরে তোমাকে সংজ্ঞাটা বোঝাই। মনে রাখবা জর্জ বুল নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে, তার মানে কম্পিউটারের অভ্যন্তরে 0 এবং 1 কিভাবে কাজ করে এটার ধারণাটা তিনিই দিয়েছিলেন। তো তিনি বলে দিয়েছে এরকম করে বুলিয়ান অ্যালজেব্রা, তার মানে তার নামকরণ অনুসারে এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তাই কম্পিউটারের অভ্যন্তরে 0 এবং 1 কিভাবে কাজ করে এটার ধারণাটা চিত্রের সাহায্যে যখন উপস্থাপন করব, সেটাকে আমরা কি বলবো বলো? লজিক গেট বা লজিক সার্কিট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বলতে জর্জ বুল 0 এবং 1 কিভাবে কাজ করে সেই ধারণা দিয়েছে বিধায় তার নামকরণ অনুসারে এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তার নামকরণ অনুসারে এটাকে কি বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তার মানে আমরা সংজ্ঞাটাকে এভাবে ডিফাইন করতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগকে আমরা কি বলবো বলো? লজিক গেট বলবো অথবা লজিক সার্কিট বলবো। তাহলে আবারো বলছি, কি বলছি? বুলিয়ান অ্যালজেব্রা এর ব্যবহারিক প্রয়োগকে আমরা কি বলবো? লজিক গেট বলবো। সংজ্ঞা যদিও তোমাদের খুব কম আসে, মৌলিক লজিক গেট কাকে বলে, এগুলো লজিক গেট কাকে বলে, এগুলোর সংজ্ঞা খুব কম আসে। তারপর আমরা শিখে নেব লজিক গেট কাকে বলে, এর সংজ্ঞা মাঝে মধ্যে দেয়। এখন আসো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় লজিক গেট কত প্রকার, আমি তোমাকে বলছি লজিক গেট হচ্ছে মনে রাখবা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। দেখো মৌলিক লজিক গেট আমরা এখানে কয়টা বলছি বলো? এন্ড অর নট। কি কি বলছি বলো? এন্ড অর নট। আমি যদি তোমাকে এখানে বুঝাই এন্ড অর নট, খেয়াল করো মৌলিক লজিক গেট কয়টা। তাহলে আমরা মৌলিক লজিক গেট অথবা বেসিক লজিক গেট যদি বলি, বেসিক লজিক গেট হচ্ছে আমাদের তিনটা। প্রথমটাকে আমরা বলবো অর, তারপরটাকে আমরা বলবো এন্ড, তারপরটাকে আমরা বলবো নট। আমি তোমাদেরকে আগে বুঝাই দিচ্ছি, তারপরে তোমরা মনে রাখবা অর কথার মানে হচ্ছে কি জানো? যোগ। এন্ড কথার মানে কি মনে রাখবা? গুণ। নট কথার মানে মনে রাখবা বিপরীত। এগুলো যদিও আমি একটু পরে বুঝাবো, বিপরীত। হ্যাঁ, আসো তাহলে আমরা বলছি অর কথার মানে কি বলো? যোগ। এন্ড কথার মানে গুণ। নট কথার মানে কি বলো? বিপরীত। তাহলে তোমাকে যদি বলে বেসিক গেট বা মৌলিক গেট কয়টা, তাহলে মৌলিক গেট তো আমরা তিনটা বললাম। হ্যাঁ, তারপরে যৌগিক গেট, আগে মৌলিক গেট গুলো শিখে তারপর আমরা যৌগিক গেট গুলো শিখবো। তাহলে বলো মৌলিক গেট কয়টা? তিনটা, অর, এন্ড, নট। কি কি বলেছি বলো? অর,
অ্যান্ড নট, তিনটা। আচ্ছা, তাহলে অর গেট দেখতে কেমন? মানে অর গেটের মানেটা কি বলো? অর গেটের মানে হচ্ছে যোগ, অ্যান্ড গেটের মানেটা কি বলো? গুণ, নট গেটের মানেটা কি বলো? বিপরীত। এটুক মনে রাখো, এটুক মনে রাখলে তোমাদের অর অ্যান্ড নট গেট শেষ। আমি যদিও তোমাদেরকে এখন এখানে বুঝাই দিই, তারপরে তোমাদের স্লাইডে বুঝাই দিব। ওকে, আসো। তোমাকে যদি বলা হয় অর গেট, এখন আমরা অর গেট শিখবো। অর কথার মানে কি জানো বলো তো? অর কথার মানে তুমি জানো যোগ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দুই চলকের, মনে করো আমরা দুই চলকের চিত্র শিখবো, চিত্রটা আমরা দুই চলক দিয়ে করব, তাহলে তুমি মনে রাখবা যেহেতু তোমাকে দুই চলক করতে বলছে, তাহলে তুমি দুইটা দাগ দিবা। মনে রাখবে এখানে এ দিবা, এখানে এটাকে বি দিবা। অর্কিডের চিত্র কেমন হয় মনে রাখতে হবে? অর্কিডের চিত্র হয় ঠিক এরকম। আমি সাধারণত এটা পান পাতার সাথে তুলনা করি, এরকম চোখা হয় একটু। মনে রাখবা এখানে এই যে এটাকে এতটুকু অংশকে আমরা বলবো ইনপুট, এতটুকু অংশকে আমরা বলবো প্রসেস, এতটুকু অংশকে আমরা বলবো আউটপুট। তাহলে বলো, আমাকে একটু বলবা এ এবং বি যদি অর এর মধ্যে দিয়ে প্রবেশ করে এবং অর কথার মানে যদি তুমি যোগ জানো, তাহলে এ এবং বি কে আমরা কি অবস্থায় পাবো? এখানে যোগ অবস্থায় পাবো না? অবশ্যই যোগ অবস্থায় পাবো। তার মানে মনে রাখো, আমি মনে করো একটা আউটপুটের নাম দিলাম এক্স, এটা হচ্ছে আউটপুটের একটা নাম। তাহলে তুমি আমাকে বলো অর্কিডের চিত্র মনে রাখবো কিভাবে? পান পাতার সাথে তুলনা করতে পারি, দুই চলক হলে দুইটা দাগ দিব এবং সেখান থেকে যেসব ইনপুট গুলোই ঢুকবে না কেন সেগুলোকে আমরা কিভাবে পাবো বলো? যোগ অবস্থায় পাবো। এই যে চিত্রটা আঁকলাম এটাকেই বলা হয় লজিক গেট। এটাকে আমরা কি বলবো বলো? এটাকে আমরা বলবো হচ্ছে লজিক গেট। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লজিক গেট অথবা লজিক সার্কিট। এখন আসো, তোমাকে যদি এটা দিয়ে তোমাকে সত্যক সারণী তৈরি করতে বলি, সেটা কিভাবে করব? আমি সবসময় একটা কথা বলি যে আমার চিত্রগুলো কথা বলতে পারে। তুমি আগে চিত্রের কথা বুঝবা। চিত্রের কথা কেমন দেখো, আমি এখানে তোমাকে কি বলছি বলো? আমি এখানে তোমাকে বলছি এখানে ইনপুট। কি বলছি বলো? ইনপুট। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, ইনপুট। আমি আগে এটা বুঝাই দিই, তারপরে তোমাদের স্লাইড থেকে বুঝাই দিচ্ছি। ইনপুট, তারপরে আমি এখানে বলছি কি বলো? আউটপুট, তাই না? এখন ইনপুট এখানে কয়টা বলো তো? দুইটা না? প্রথমে এ আছে, আমি এ দিব। কি আছে বলো? বি আছে, আমি বি দিব। তারপরে হচ্ছে এখানে আউটপুট কয়টা? একটাই তো, তাই না? এক্স ইকুয়াল টু কি বলো তো? এ প্লাস বি, তাই তো? এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই বক্সটা তুমি কিন্তু এখন পূরণ করতে পারবা। খেয়াল করো তো, এখানে আমার চলক কয়টা? এই দেখো, এটাকে যদি আমরা এক ধরি, এটাকে যদি আমরা দুই ধরি, তাহলে দুইটা চলক, তাই না? মানে দুই চলকের ক্ষেত্রে আমরা দ্বিতীয় কলামে কি জানতাম বলো তো? একটু আগে শিখছিলাম না? দ্বিতীয় কলামে আমরা কি জানতাম? দ্বিতীয় কলামের মধ্যে আমরা জানতাম হচ্ছে দুইটা শূন্য দুইটা এক, তাই না? কারণ দ্বিতীয় কলামে দুইটা শূন্য দুইটা এক, প্রথম কলামে কিন্তু একটা শূন্য একটা এক। তাহলে তুমি আমাকে বলো তো, দ্বিতীয় কলাম যদি তুমি পূরণ করতে পারো, তাহলে এই কলামটা তুমি পূরণ করতে পারবা না? এখানে কয়টা শূন্য কয়টা এক হবে? একটা শূন্য একটা এক হবে, তাই তো? এখন তুমি আমাকে বলো, এখানের মধ্যে তোমার যে জিনিসটা যাবে আউটপুটের মধ্যে, তোমার মনে রাখবা এ এবং বি কে যোগ করতে বলছে, তার মানে এই দুটাকে যোগ করবো। তুমি মনে রাখবা, সহজ ভাষায় বলে দিচ্ছি, যোগের সময় তুমি নরমালি যোগ করো, জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, জিরো ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। এই ওয়ান আর ওয়ান যোগ করলে এটার মধ্যেই ঝামেলাটা হয়। খেয়াল করো, মনে রাখবা আমরা যখন নাম্বার সিস্টেমের যোগ করেছিলাম, দুইটা একে যোগ করলে হলে হয়তো কত বলো? 10। এখন আমরা এখানে কয়টা এক যোগ করতেছি? দুইটা এক যোগ করতেছি। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ। তার মানে বুলিয়ান যোগ যদি হয়, তাহলে মনে রাখবো সেখানে একই হবে। আবার বলছি, তোমাদের এখান থেকে 2 নম্বরে এটা কোশ্চেন আসতে পারে। তোমাকে এরকম জিজ্ঞেস করবে 1 প্লাস 1 ইকুয়াল টু 10 কেন? তো 1 প্লাস 1 ইকুয়াল টু 10 কেন যদি বলে, তাহলে আমরা বলবো এটা কি? বাইনারি নাম্বার সিস্টেমে এটা সম্ভব। আবার যদি তোমাকে জিজ্ঞেস করে 1 প্লাস 1 ইকুয়াল টু 1 কেন, তাহলে আমরা কি বলবো বলো? লজিক্যাল অর অপারেশনে সম্ভব। অথবা আমরা কি বলতে পারি বলো? এটাকে আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার শর্ত অনুযায়ী কিন্তু সম্ভব। মনে থাকবে? তাহলে তুমি এটা সহজভাবে মনে রাখবে কিভাবে? সহজভাবে মনে রাখবা, অর গেট যদি তোমাকে বলে, অর বললে তুমি যে কোনো একটা এক থাকলে আমরা এক দিয়ে দিব। ইনপুটের মধ্যে যে কোনো একটা এক থাকলে কি দিয়ে দেবো বলো? 1 দিয়ে দিব। তার মানে এখানে আমরা কি দিব বলো? 1 দিব। তার মানে তুমি খেয়াল করো, দুই চলক যদি তুমি পারো, তিন চলক তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি একটু পর দেখাবো যদিও। আমি দেখো এখন এটাকে যদি, এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমরা বলো, এইটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এটা থেকে কিন্তু আমরা এখন অবজেক্টিভ কিভাবে আসে সেটা আমরা দেখবো। দেখো, তোমাকে এখান থেকে কয়েকটা অবজেক্টিভ জিজ্ঞেস করবে। কিভাবে? তোমাকে জিজ্ঞেস করবে লজিক্যাল অর অপারেশনে কখন আলো জ্বলে। মনে করো এখানে একটা লাইট আছে, এই লাইটটাকে আমি জ্বালাবো অথবা বন্ধ করব। তোমাকে এখানের দিকে তাকাও, দেখো যখন আমি জিরো গুলোকে ধরবো অফ, জিরো গুলোকে কি ধরবো বলো? অফ। আমি যদি তোমাকে বলি সবগুলো সুইচ অফ মানে লাইট কি বলো? অফ। দেখো তো এখানে যে কোনো একটা সুইচ অন মানে লাইট কি বলো? অন। তাহলে এটার ইলেকট্রনিক বর্তনীটা কেমন হয় সেটা যদি আমরা একটু দেখি, বা এটা থেকে অবজেক্টিভ কেমন হয় সেটা যদি আমরা একটু দেখি। তোমাকে জিজ্ঞেস করবে অর গেটে কখন আলো জ্বলে, কি বলবা তুমি?
যে কোনো একটি সুইচ অন থাকলে। আমি আবার বলছি, অর গেটে কখন আলো জ্বলে? যে কোনো একটি সুইচ অন থাকলে আলো জ্বলে। তার মানে 1 কে আমরা ধরছি অন, আর 0 কে আমরা ধরছি অফ। 1 কে আমরা কি ধরছি অন, মানে সুইচ অন বা অফ এরকম চিন্তা করতে পারি, লাইট অন বা অফ চিন্তা করতে পারি। 0 0 মানে কি? 0ই তো ছিল, তাই না? সবগুলো সুইচ অফ মানে লাইট কি অফ। যে কোনো একটা সুইচ অন মানে লাইট কি অন। তাহলে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে অর গেটে কখন আলো জ্বলে, কি বলবা? একটা সুইচ অন থাকলে। কখন আলো জ্বলে না? সবগুলো সুইচ অফ থাকলে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইখান থেকে তোমার সত্যক সারণী আসবে, সত্যক সারণী থেকে তোমার চিত্র বলবে, তোমার চিত্র কোনটা থাকবে পরীক্ষার হলে সেটা একটু দেখো। আমি যদি তোমাদেরকে একটু বুঝাই তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে তোমার দেখো চিত্র থাকবে এরকম। তাহলে অর গেটের চিত্র কেমন হয় বলো এটা? আমি এই সত্যক সারণী কিন্তু মাত্র বুঝাইছি। তোমাকে যদি বলা হয় ইলেকট্রনিক সার্কিটটা কেমন হবে, তাহলে সেটা কিন্তু দেখতে হবে এমন। এখন তোমার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে দেখো। এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, এই যে যেটা দেওয়া আছে না, এইটা তোমার সৃজনশীলের উদ্দীপকে দিয়ে দিবে। তোমাকে এটা দিয়ে দিবে, তারপরে তোমাকে বলবে এটা কিসের চিত্র ব্যাখ্যা করো। তখন তোমাকে বলতে হবে এটা কিসের চিত্র। দেখো এটা আমরা একটু বুঝাই দিচ্ছি। দেখো অর গেটের মধ্যে কি ঘটনা ঘটছিল, যে কোনো একটা সুইচ অন করলে লাইট জ্বলতো, তাই না? তাহলে এখানে দেখো তো, এখান থেকে মনে করো আমি 5 ভোল্টেজ পাঠাচ্ছি, এখান থেকে আমার ভোল্টেজ যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমার কি হচ্ছে বলো, ভোল্টেজ যাচ্ছে। এখানে তুমি দেখো এখানে একটা সুইচ আছে এ, একটা সুইচ আছে বি, তাই না? এখন আমি তোমাকে যদি বলি, এই যে দেখো এখান থেকে এখন তো আপাতত কোনো সুইচের সাথে আমি কানেক্ট করি নাই, তার মানে লাইট অফ আছে। আমি যদি এখান থেকে এই যে সুইচটাকে কানেক্ট করে দিতাম, তাহলে দেখো তো এখান থেকে ভোল্টেজ সুন্দর করে এখান থেকে গিয়ে কিন্তু লাইট পর্যন্ত যাইতো না বলো? তাহলে কিন্তু লাইট আমার কি হইতো বলো, অন হইতো। এখন সেম ভাবে আমি যদি বলি বি এর এই লাইনটাও আমরা অন করতে চাচ্ছি, তাহলে দেখো এখান থেকে গিয়ে কিন্তু আমার কিন্তু লাইট ঠিকই কি অন হচ্ছে। এখন তুমি আমাকে বলো তো, আমি যদি বলতাম উপরের নিচেরটা অন শুধুমাত্র, তাও কি লাইট জ্বলতো? আমি যদি বলতাম উপরেরটা অন, তাও কি লাইট জ্বলতো? আমি যদি বলতাম সবগুলো সুইচ অন, তাও কি বলো লাইট জ্বলতো? তাহলে তোমরা আমাকে বলো তো, লাইট অফ করতে চাইলে কি করতে হবে বলো তো? লাইট অফ করতে চাইলে কি করতে হবে? লাইট অফ করতে চাইলে আমরা কি করব? জাস্ট এই যে দেখো, আমরা সবগুলো সুইচই কিন্তু অফ করে দিব। কাহিনী কি বুঝতে পারছো? এটাই হচ্ছে অর গেট। তো তোমাকে এইভাবে এই চিত্রটা দিয়ে তোমাকে বলবে যে এটা কিসের চিত্র, তখন তোমাকে বলতে হবে এটা অর। তারপর সুন্দর করে তোমার সংজ্ঞা দিতে হবে। অর গেটের সংজ্ঞা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো যৌক্তিক যোগের সমন্বয়ে যে বর্তনী তৈরি করা হয় তাকে আমরা অর অপারেশন বলতে পারি। কি বলেছি? যৌক্তিক যোগের সমন্বয়ে যে বর্তনী তৈরি করা হয় তাকে আমরা অর গেট বলবো। তো আশা করি তোমরা অর গেট বুঝতে পেরেছো। অর গেট ঠিক এভাবেই করে, যদিও আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে এইগুলো আবার এক এক ঝলকে রিভাইজ করব। এখন একটু বেসিক সহ তোমাদেরকে বোঝাচ্ছি। এবার আসো, যদি 2 চলক দিই তাহলে 3 চলকও তোমাদের জন্য কোনো ব্যাপারই না। দেখো 3 চলক হলে আমরা কি করতাম বলো? 3টা দাগ দিতাম, এখান থেকে 3টা দাগ দিছি, চিত্রটা কেমন হয়? পান পাতার মতো চোখা হয়। এখান থেকে আমরা কি পাইছি বলো? a প্লাস b প্লাস c। তারপরে যদি তোমাকে বলি এখান থেকে সত্যক সারণী তৈরি করতে, তাহলে দেখো a এর জন্য একটা ঘর, এই যে a এর জন্য একটা ঘর, b এর জন্য একটা ঘর, এই যে দেখো b এর জন্য একটা ঘর, c এর জন্য একটা ঘর তৈরি করছি, এই যে দেখো c এর জন্য একটা ঘর তৈরি করছি। এরপরে কি তোমরা বলো? এখান থেকে a প্লাস b প্লাস c আছে, এই যে a প্লাস b প্লাস c দিছি। এবার তুমি বলো এখানে চলক কয়টা? দেখো তো, একটা, দুইটা, তিনটা। তো তোমাদেরকে তো অলরেডি শিখাইছি, তৃতীয় কলামে তুমি কয়টা শূন্য কয়টা এক জানো? দেখো 4টা শূন্য 4টা একই কিন্তু আমি দিচ্ছি। 4টা শূন্য 4টা এক। তাহলে বলো 4টা শূন্য 4টা এক যদি হয়, বি নাম্বার কলাম কেমনে পূরণ করবা? 2টা শূন্য 2টা এক করে এভাবে পূরণ করবা। সি নাম্বার কলাম কেমনে পূরণ করবে? এভাবে পূরণ করবা। তাহলে আউটপুট দেখো, এখানে আমরা কি বলছিলাম? চোখ বন্ধ করে তুমি মনে রাখবা, তোমার কোনো কিছু মনে রাখতে হবে না, তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, অর গেটে তুমি একটা 1 থাকলে 1 দিয়ে দিবা, শেষ, অর শেষ। তো তুমি দেখো 0 0 0 মানে 0, কিন্তু এখানে যে কোনো একটা 1 থাকলে কি দিবা বলো? যে কোনো একটা 1 থাকলে কিন্তু 1 দিয়ে দিবা। আশা করি তোমরা অরের 2 চলক 3 চলক দুইটাই বুঝতে পারছো। আমি 2 চলক গুলো বুঝাই দেব, তুমি 3 চলক অটো বুঝতে পারবা, অথবা আমি 3 চলক বুঝাই দেব, তুমি 2 চলক অটোমেটিক বুঝতে পারবা। তো আশা করি তোমরা অর গেট বুঝতে পেরেছো। এবার আমরা যাব এন্ড গেট। দেখো এন্ড গেট যদি বোঝাই আমি তোমাকে, এন্ড মানে কি তুমি বলো তো? আমি এটা মনে রাখবো কিভাবে? আমি একটু অন্য কালার কালি নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এন্ড মানে কি বলো তো? এন্ড, এন্ড গেটের মধ্যে আমরা এন্ড মানে কি গুণ জানি না? দেখো তো তুমি এ এন, এন্ড গেট মানে কি মধ্যে এখানে তুমি তাকাও তো, এখানে এ এন, এটা কি আছে? ডি আছে না? তাহলে তুমি মনে রাখবা চিত্র হবে কেমন? ডি এর মতো। চিত্র হবে কেমন? ডি এর মতো। তো একটু আগেরটা কিন্তু চোখা ছিল, আর এটা কেমন হবে বলো? ডি এর মতো। তো তুমি যদি, আমি যদি তোমাকে বলি 2 ইনপুটেরটা, তাহলে তুমি কি করবা? সুন্দর করে যে দেখো 2টা ইনপুট দিছি, এখান থেকে এ আর বি, তাহলে তুমি বলো এখান থেকে এতটুকু অংশ তো আমার ইনপুট অংশ, এতটুকু অংশ তো আমার প্রসেস অংশ, এতটুকু অংশ কি আমার আউটপুট অংশ, তাই না? এইগুলো তো আমার এখন নতুন করে, হ্যাঁ হোয়াইট দেখা যাবে না, না? আচ্ছা কালার চেঞ্জ করব।
ইয়েলো কালার হবে না, রেড দিব এখানে। আচ্ছা, তাহলে এখানে এতটুকু অংশ আমার ইনপুট, এতটুকু অংশ আমার প্রসেস, এতটুকু অংশ আমার আউটপুট। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে এ আর বি যদি যায় তাহলে দুইটাকে আমরা কি অবস্থায় পাবো? গুণ অবস্থায় পাবো, তাই তো? এখন তোমরা বলো সেম একই ভাবে কি আমরা সত্যক সারণী তৈরি করতে পারবো না? এই যে সত্যক সারণী তৈরি করছি, দেখো সত্যক সারণীর মধ্যে আমরা কি বলছি বলো? এ আর বি, এই যে দেখো এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, তারপরে এ বি এর জন্য একটা ঘর, সুন্দর করে তৈরি করলাম। তারপরে দেখো দুই চলক হলে দুইটা শূন্য দুইটা একে সেম ভাবে দিলাম। এখন তুমি গুণের সময় মনে রাখবা কি? গুণের সময় তুমি মনে রাখবা যে কোনো একটা জিরো থাকলে আউটপুট কি হবে বলো? জিরো। দেখো এই কম্বিনেশনটার মধ্যে তাকাও তো, জিরো জিরো আছে, জিরো জিরো মানে কি? জিরো। তাহলে একটা জিরো থাকলে কি দিয়ে দিবা? জিরো। দেখো একটা জিরো থাকলেই জিরো। এখানে দেখো সবগুলো ওয়ান, সবগুলো ওয়ান মানে তো অবশ্যই ওয়ান হবে। তাহলে এখানে তোমার বোঝার বিষয়, তুমি এখানে মনে রাখবা এন্ড গেটে যে কোনো একটা ওয়ান থাকলে, মানে যে কোনো একটা জিরো থাকলে তোমার জিরো হবে, সবগুলো ওয়ান থাকলে কেবল ওয়ান হবে। তাহলে এখান থেকে তোমার অবজেক্টিভটা কিভাবে আসবে? তোমাকে জিজ্ঞেস করবে এন্ড গেটে কখন আলো জ্বলে, তাহলে তুমি কি বলবা? সবগুলো সুইচ অন থাকলে। আবার যদি তোমাকে জিজ্ঞেস করে এন্ড গেটে কখন আলো বন্ধ বা জ্বলে না, তখন তুমি কি বলবা? যে কোনো একটা সুইচ অফ থাকলে। বোঝা গেছে? তাহলে এটার মধ্যে আমরা ইলেকট্রনিক সুইচিং সার্কিটটা একটু দেখি, চলো। সুইচিং সার্কিটের মধ্যে আমরা এখান থেকে যদি 5 ভোল্টেজ পাঠাই, তুমি এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে এ আর বি দুইটা সুইচ এখন আপাতত কিন্তু অফ আছে। আমি যদি অন করতাম, দেখো অন করে দিলাম, আমি এই সুইচ অন করছি, বলো তো এই সুইচ অন করলে কি আমার এই লাইট পর্যন্ত কি ভোল্টেজ যাবে বলো? নিশ্চয়ই না। তুমি দেখো, কারণ এখান থেকে দেখো তার ছিঁড়া আছে, কানেকশন আছে নাই, তার মানে কি বলো? এখান থেকে কানেকশন নাই মানে তো আমার লাইট জ্বলবে না। কিন্তু আমি যদি এটাও কানেকশন করতাম, তাহলে দেখো দুইটা তারকে কানেকশন করলেই কেবল আমার লাইট জ্বলে। তো এটাই হচ্ছে এন্ড। তার মানে তোমাকে পরীক্ষার হলে এরকম এইটা থাকবে, এটা দেওয়া থাকবে তোমার সৃজনশীলের উদ্দীপকের মধ্যে, এবং তোমাকে বাদবাকি সবগুলো করতে হবে। বুঝে গেছে বিষয়টা? তো দুই চলক যদি বুঝতে পারো, তোমার তিন চলক তো কোনো ব্যাপারই না। খেয়াল করো, সেম ভাবে আমরা তিন চলকের ক্ষেত্রে আমরা এন্ড বলছি, এন্ড এর ক্ষেত্রে তুমি কি করবা? এখান থেকে নরমালি আচ্ছা তুমি কি করবা? এ দিলা, বি দিলা, সি দিলা, এদের সুন্দর করে করবা। তারপরে তোমার দেখো এই যে তিন চলকের সত্যক সারণী তৈরি করলাম, তিন চলকের সত্যক সারণী তৈরি করার পরে এটা কোনো ব্যাপারই না, দুই চলক পালে তোমার তিন চলক কোনো ব্যাপারই না। তুমি কি করবে? এখানে জাস্ট তিনটা সুইচ দিয়ে দিবা। দেখো এই সুইচ, এই সুইচ এবং এই সুইচ, তিনটা সুইচ অন করলেই কেবল কি বলো? লাইট জ্বলে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম এন্ড গেটে কখন আলো জ্বলে, কি বলবা বলো? যখন সবগুলো সুইচ অন থাকে। কখন আলো জ্বলে না? যে কোনো একটা সুইচ অফ থাকলে। শেষ। এটা হচ্ছে আমার এন্ড এর খেলা। আচ্ছা দেখি সবাই বুঝতে পারছো কিনা ঠিকঠাক মতো, একটু আমাকে জানাও দেখি। যদিও তোমাদের সাথে একটু কথা হয় না, আমি একটু দেখি কমেন্ট গুলো কি কি আসছে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আচ্ছা, ধন্যবাদ, দেখতে থাকো ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়, ধন্যবাদ। আচ্ছা, ওকে, আমি একটু দেখি যে এখানে স্লো দেখাচ্ছে। আচ্ছা, কমেন্ট এখানে শো হচ্ছে না, আপাতত লোডিং হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা দেখি আমরা, তাহলে আশা করি তোমরা কিন্তু এন্ড বুঝতে পেরেছো। এবার আমি এন্ড যদি বুঝতে পারি, আমরা একটু নটেরটা একটু যাব। নটের মধ্যে হচ্ছে নতুন একটা খেলা আছে, খেয়াল করো। নটটা আমরা কেমনে মনে রাখবো? নট মনে রাখার নিনজা টেকনিক হচ্ছে নট, খেয়াল করো, তুমি মনে রাখবা, খেয়াল করো, নটের মধ্যে তুমি মনে রাখবা নট গেট দেখতে কেমন হয় জানো? ত্রিভুজ, মাথায় একটা গোল্লা। ওই যে যদিও আমি এখানে এঁকে রাখছি, তোমাকে তারপরে একটু মনে করানোর জন্য আমি বোঝাচ্ছি। দেখো, নট মানে কি বলছিলাম বলো তো? বিপরীত না? নট মানে কি বলছিলাম বলো? বিপরীত। তাহলে তুমি এটা মনে রাখবা কেমনে? বিপরীত জিনিসটা মনে রাখবা কিভাবে? আচ্ছা, বাপ্পি শেখ বলেছে গুরুত্বপূর্ণ বিষয়, ধন্যবাদ, সাথে থাকুন। রাকিব ভাই বলেছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল ইসলাম দেখছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ, দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা যদি নটের কথার মধ্যে যাই, নট মানে কি বলো? বিপরীত। এই বিপরীত বোঝাইতে চাইলে আমি তোমাদেরকে আমাদের সময়কার ছোটবেলায় একটু নিয়ে যাব। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার নট ইজি, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এখান থেকে তোমার কিন্তু একটা অবজেক্টিভ আসবে। কিভাবে? তোমাকে জিজ্ঞেস করবে সর্বনিম্ন কয়টা ইনপুট ব্যবহার করা যায়। সর্বনিম্ন কয়টা ইনপুট ব্যবহার করা যায়? তুমি বলবে একটা। সেটা কোন গেটে বলো? নট গেটে। তার মানে এর আগের ইনপুট গুলোর মধ্যে বা এর আগের গেট গুলোর মধ্যে আমরা দেখছি অর গেটে, এন্ড গেটে তুমি একাধিক ইনপুট ব্যবহার করতে পারো। বাট নট গেট হচ্ছে এমন একটা গেট যেখানের মধ্যে তুমি একটা ইনপুট ব্যবহার করবা, একাধিক ইনপুট এখানে ব্যবহার করা যায় না। তাহলে তোমার এখান থেকে দুই ভাবে বলতে পারে। তোমাকে বলবে সর্বনিম্ন কয়টি ইনপুট ব্যবহার করা যায়, আমরা বলবো একটা। কোন গেট বলো? নট গেটের কথা বলছে।
আবার তোমাকে বলবে সমান সংখ্যক ইনপুট সমান সংখ্যক আউটপুট, সমান সংখ্যক ইনপুট সমান সংখ্যক আউটপুট। তাহলে কোনটার কথা বলছে? অবশ্যই নটের কথা বলছে। সমান সংখ্যক আউটপুট মানে আউটপুট সবসময় আমরা একটাই দেখছি, তাহলে আউটপুট যেহেতু একটা, তাহলে ইনপুট কয়টার কথা বলছে? একটার কথাই বলছে, তার মানে নটের কথা বলছে। তো নট গেট মনে রাখার জন্য আমরা কি বলছিলাম? আমাদের সময়কার ছোটবেলায় একটু ফিরে যেতে হবে। আমাদের 90s এর জেনারেশন যারা আছে, মানে আসি আমরা যারা ছিলাম, তারা তোমরা দেখো এখানের মধ্যে তোমরা বুঝতে চাইলে তোমরা আমাদের সময়কার ছোটবেলায় যদি ফিরে যাই, আগের যুগে, যেমন এখন তো আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, তাই না? একটা সময় তো এইগুলো কল্পনা করতে পারতাম না। একটা সময় ছিল সাদা কালো টেলিভিশনের যুগ, তাও পেট মোটা কিছু সাদা কালো টেলিভিশন ছিল। তখন শুধুমাত্র চলতো বিটিভি, তখন তো আর ডিশ ছিল না। তাও সাদা কালো টেলিভিশনকে ঝিরঝির বিটিভি কে ক্লিয়ার করার জন্য দেখা যেত স্টিলের ভাতের চামচ, ঢাকনা, এগুলাকে জানলার বাইরে ঝুলাই দিতাম তার দিয়ে, তারপরে সেই ঝিরঝির বিটিভি ক্লিয়ার আসতো। তো তখনকার সময় আমরা দেখতাম যে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার, বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু তখনকার সময় বাংলা সিনেমা দিত। তখনকার সময় তো বিনোদনের আর কোনো মাধ্যম ছিল না, ফোন টোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন তো আমরা কল্পনা করতে পারি নাই, তখন বাটন ফোন চালাইতো সবাই। তো তখনকার সময় দেখা যেত সাধারণত বৃহস্পতিবার আর শুক্রবার, এখন যেমন তোমাদের ছুটির দিন বেশিরভাগ জায়গায় ছুটির দিন হচ্ছে শুক্র আর শনি, তখনকার সময় আমাদের সময় ছিল বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার স্কুলে থাকতো হাফ ক্লাস, যদি তোমরা এই জেনারেশনে হয়ে থাকো তোমরা রিলেট করতে পারবা। স্কুলে থাকতো হাফ ক্লাস, এন্ড হাফ ক্লাসের ছুটি দিত মনে করো 3:30টার দিকে, মুভি শুরু হতো 2টা বা 2:30টার দিকে, তখন অর্ধেক মুভি মিস করতাম। এর জন্য কি করতাম? শুক্রবারের মুভি দেখতাম, মানে বৃহস্পতিবারের মুভি দেখতাম না, কিন্তু শুক্রবারের মুভিটা দেখতাম। মসজিদে নামাজ টামাজ পড়ে তারপরে বাসা থেকে খাওয়া দাওয়া করে এরপর ফ্রেন্ডের বাসায় চলে যেতাম। তখন তো সবার বাসায় টেলিভিশন ছিল না, গুটি কয়েক মানুষের বাসায় টেলিভিশন ছিল। যেতাম, তখন দেখতাম সাদা কোটটাই পরে একজন আসতো, তখন বলতো আপনারা এখন দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। সুন্দর করে ছবি শুরু হইতো, দেখতাম বেশিরভাগ ছবিতে নায়ক নায়িকা গান গাইতে গাইতে বড় হয়ে গেছে। এখনো তোমরা দেখবা মাঝে মধ্যে সিনেমার মধ্যে দেখায় ছবি শুরুতে একজন থাকতো দুঃখ ভরাক্রান্ত, কোনো একটা কিছু শুনতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। তোমরা বলো তো সব থেকে বেশি চাবুকের মার কে খাইছে বেশি? সবচেয়ে বেশি চাবুকের মার কে খাইছে? দেখি কমেন্টস করো, দেখি তোমরা এটা রিলেট করতে পারো কিনা। সবচেয়ে বেশি চাবুকের মার কে খাইছে বেশি? ইলিয়াস কাঞ্চন এবং ওমর সানি, এরা হচ্ছে সবচেয়ে বেশি চাবুকের মার বেশি খাইছে। এরপর আমি যদি তোমাদেরকে বলি যে সবচেয়ে বেশি লটারি পেয়ে বড়লোক হইছে কে? বলতে পারবা সবচেয়ে বেশি লটারি পেয়ে বড়লোক হইছে নায়ক জসিম। সে কি করতো? ঠেলা গাড়ি চালাইতো, হঠাৎ করে একটা লটারি ধরতো, 10 টাকা দিয়ে একটা লটারি ধরতো, পরে দেখা যেত সে কোটিপতি হয়ে গেছে। তারপরে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি সেলাই মেশিন চালায় চালায় বড়লোক হইছে কে? নায়িকা শাবানা। তো সেই হচ্ছে কি সেলাই মেশিন চালায় চালায় বড়লোক হতো। তো সিনেমার মধ্যে আমরা দেখতাম প্রায় টাইমে দেখা যেত, এটা তোমরা তোমরা রিলেট করতে পারবা, সবচেয়ে বেশি ছ্যাঁকা খাইছে কে বেশি বলো তো? সবচেয়ে বেশি ছ্যাঁকা খাইছে কে? বাপ্পারাজ। এখন তোমরা রিসেন্ট এই জেনারেশনের পোলাপান তোমরা যারা আছো, তারা তোমরা দেখো রিসেন্ট কিছু ট্রলে দেখো যে ওই যে আমি বিশ্বাস করি না বলে একটা দৌড় দেয় না একটা লোক, সেই হচ্ছে বাপ্পারাজ। সে হচ্ছে সবচেয়ে বেশি ছ্যাঁকা খাইছে বাংলা সিনেমার মধ্যে আর কি। তো তখনকার সময় আমরা এই সিনেমাগুলো দেখতাম। এখন দেখো তখনকার সময় একটা জিনিস দেখাইতো যে বাংলা সিনেমার মধ্যে মনে করো নায়িকা শাবনূর মাথায় বাড়ি খাইলো, মাথায় বাড়ি খেলে কি হয়? স্মৃতিশক্তি হারায় যায়। তো স্মৃতিশক্তি হারায় গেল, আচ্ছা ঠিক আছে ভালো কথা, স্মৃতিশক্তি হারায় যাওয়ার পর দেখা যেত কোন একটা নায়কের সাথে কয়েক বছর ঘর সংসার করতো, এরপরে হঠাৎ করে দেখা যেত কয়েক বছর পর আবার একটা বাড়ি খাইতো, তখন আগের নায়কের সাথে স্মৃতিশক্তি সব ফিরে আসতো, তারপর দেখা যেত আগের নায়কের সাথে চলে যেত। বিষয়গুলো এমন। তার মানে তুমি নট গেটটা মনে রাখার জন্য, আমি এটা গল্পটা বললাম এর জন্য, তুমি এটা মনে রাখার জন্য একটু টেকনিক অবলম্বন করবা। তুমি মনে রাখবা যদি কোনো কিছুকে বিপরীত বোঝাইতে চাই, তাহলে মাথায় আমরা কি করব? লাঠি দিয়ে একটা বাড়ি দিব। মাথায় কি করব? লাঠি দিয়ে একটা বাড়ি দিব, আর এই লাঠিটার নামই হচ্ছে বার। আবার তোমরা অন্য কোনো বার মনে করো না, খেয়াল করে দেখো। তার মানে এখান থেকে তুমি মনে রাখবে, এখান থেকে যেই যাক না কেন, এ পাঠাইলাম আমি কি পাবো বলো? এ বার। বি পাঠাইলে কি পাবো বলো? বি বার। সি পাঠাইলে কি পাবো বলো? সি বার। ঠিক একই ভাবে আমি যদি আমার নামকে পাঠাইতাম, আফিফ পাঠাইতাম, খেয়াল করে দেখো তো এখানে কি আফিফ বার পাবো? এখন কোন এক ব্যাচে হয়তো ক্লাস করাচ্ছিলাম, তখন এরকম কোন একটা মেয়েকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলো তো আফিফ পাঠাইলে কি পাবো? এন্ড সবাই বলতেছে আফিফ বার। এখন সে মেয়েটা আমাকে সম্মান প্রদর্শন করতেছে যে আফিফ নাম উচ্চারণ করবে স্যারের, কেমন না? তখন সে বলতেছে কি জানো? সে বলতেছে স্যার বার। ওয়াও কি সুন্দর। তার মানে তোমরা দেখো আসলে জিনিসটা যে বললাম এমনি, তাহলে তুমি এখানে মনে রাখবা, তুমি এখানে যা পাঠাবা তার বিপরীত পাবা। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এখান থেকে যদি আমরা 0 কে পাঠাই কি পাবো বলো? 0 কে পাঠালে কিন্তু 1 পাবো, আর 1 কে পাঠালে কি পাবো? 0 পাবো। কারণ কি? তুমি কম্পিউটারের মধ্যে 0 আর 1 ছাড়া আর কোনো কিছু তুমি পাঠাইতে পারবা না।
এই জন্য এটাকে আমরা কি বলতে পারি বলো, আমরা সুন্দর করে নট গেটের মধ্যে শুধুমাত্র এই দুইটা ঘরই হবে, 0 পাঠালে 1, 1 পাঠালে 0। তুমি মনে রাখবা। তাহলে তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি 0 পাঠালে 1 হয়, 1 পাঠালে 0 হয়, তাহলে আবার বলো 0 পাঠালে কি হবে, 1 হবে, 1 পাঠালে কি হবে, 0 হবে। আচ্ছা ছেলে পাঠালে কি হবে বলো, মেয়ে হবে না? আচ্ছা মেয়ে পাঠালে কি হবে, ছেলে হবে তো, তাই না? মানে বিষয়টা উল্টে যাবে আর কি। বিষয়টা আমি জাস্ট এভাবে মনে রাখার জন্য বলি। এখন আসো এখানে আরেকটা জিনিস আছে, যদি অনলাইনে এটা বলা যাবে না, তারপর আমি একটু বলে দিচ্ছি। যদি কখনো এরকম যদি তোমাকে কোনো কিছু দেখো যে এই গোল্লাটা যদি না থাকে, তখন এটার কিন্তু একটা নাম আছে। যেমন তো এখানে তুমি 0 পাঠালে এখানে কিন্তু 0ই হয়, অবজেক্টিভে আসে এটা। 1 পাঠালে এখানে 1ই হয়। এই গোল্লাটা না থাকলে এখানে যা পাঠাচ্ছ সেটাই আসে। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে বাফার গেট। যদি এটার গল্পটা অফলাইনে বলি, কিন্তু অনলাইনে বলাটা ভাইরাল হয়ে যাবে, পরে আবার সমস্যায় পড়তে পারি। আচ্ছা দেখো, তার মানে তুমি মনে রাখবা যদি গোল্লাটা না থাকে তাহলে সেটাকে আমরা বলবো বাফার গেট। কি গেট বলো, তুমি জাস্ট এতটুকু মনে রাখো, উপরের এটাকে বলবো নট গেট, এটাকে কি বলবো বলো, বাফার গেট। তুমি যদি বিপরীতটা পাও তাহলে সেটাকে আমরা নট গেট বলবো, আর এটাকে কি বলবো বলো, বাফার গেট। আশা করি তোমরা নট বুঝে ফেলছো, তাই না? এখন দেখো নটের ইলেকট্রনিক সার্কিটটা একটু দেখি, যদি সুইচিং সার্কিটটা যদি দেখি, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি 5 ভোল্টেজ পাঠাই, এখান থেকে সুন্দর করে যাচ্ছে, এই যে নট গেট বললেই এখান থেকে একটা অ্যাম্পলিফাই ব্যবহার করতে পারি। তারপরে এখান থেকে সুন্দর করে তুমি মনে রাখবা ইলেকট্রিক প্রবাহকে দুইটা পথে বিভক্ত করে দিবা। এখন তুমি দেখো নটের মধ্যে কি ঘটনা ঘটছিল, যখন তোমার লাইট অফ সুইচ তখন অন, আবার যখন তোমার সুইচ অন মানে লাইট তখন অফ, এরকম টাইপের ছিল না, উল্টা কাজ ছিল না। এখন তুমি দেখো এখান থেকে ভোল্টেজ যাচ্ছে, এই মুহূর্তে কি লাইটটা জ্বলা না বন্ধ বলো তো? দেখো এই মুহূর্তে কিন্তু এদিক থেকে যাবে না, তার মানে এদিক থেকে যাবে, তার মানে লাইট জ্বলতেছে। কিন্তু সুইচ কি তুমি কানেক্ট করছো, কানেক্ট করো নাই। কিন্তু তুমি যখন সুইচটাকে কানেক্ট করে দিবা তখন ঘটনা কিন্তু এদিক থেকে যাবে, দেখো এদিক থেকে যাবে না, তার মানে কি সুইচিং সার্কিটের মধ্যে তুমি মনে রাখবা নটের মধ্যে বিপরীত ঘটনা ঘটে। তাহলে এই চিত্রটা কিসের চিত্র বলো, এই চিত্র হচ্ছে নটের চিত্র। আশা করি তোমরা নটা বুঝতে পারছো। মৌলিকগুলো বুঝতে পারলে যৌগিকগুলো কোনো ব্যাপারই না। এখন আসো যৌগিকগুলো যদি আমরা একটু দেখি, যৌগিক গেট কয়টা বলো, 4টা। এর মধ্যে নর এবং ন্যানকে আমরা কি বলবো বলো, নর এবং ন্যানকে আমরা বলবো সার্বজনীন গেট, এক্সর এবং এক্সনর কে আমরা বলবো বিশেষ গেট। বলো নর এবং ন্যানকে আমরা কি বলবো, সার্বজনীন গেট, এক্সর এবং এক্সনর বিশেষ গেট। আমি পরবর্তী যে ক্লাসটা নিব না, সেই ক্লাসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আবার আসবে। আমি ওয়ান শট ক্লাস নিব একটা, ওয়ান কাইন্ড অফ, এটা পড়ায় তারপর হচ্ছে তোমাদের নতুন টপিকে ঢুকবো, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, নর এবং ন্যানকে আমরা কি বলবো বলো, সার্বজনীন, এক্সর এবং এক্সনর কে বিশেষ গেট বলে। এগুলো তোমরা অবজেক্টিভের জন্য আসে, তোমরা মনে রাখবা। এবার আসো নর গেট। নর গেট তুমি সহজে মনে রাখতে পারবা। নর মানে কি বলতো, নর মানে মনে রাখবা অর। দেখো নরের মধ্যে অর কথার মানে তুমি জানো, এন কথার মানে কি জানো, এন কথার মানে হচ্ছে নট। তার মানে এখানে কোন কোন গেট আছে বলো, অর গেট আছে, আর কি গেট আছে বলো, নট গেট আছে। তার মানে এখানে অর আর নট, মনে রাখবা নট গেট সবসময় শেষে সংযুক্ত করতে হয়। তাহলে অর আর নটের সমন্বয়কে সমন্বয় করলে সেটা কি হবে বলো, নর হবে। বুঝে গেছে? তা তুমি যখন চিত্র করবা, চিত্রে ঠিক এভাবে করবা, দেখো, ঠিক আছে? আমরা প্রথমে অর দিলাম, তারপরে হচ্ছে আমরা যদি এখানে বলি যে প্রথমে আমরা এখান থেকে এই যে দেখো এখানে a প্লাস বি গেল, এখানে a প্লাস বি হোল বার হলো। এই চিত্রটাকে বইয়ের মধ্যে দেখবে এভাবেও অঙ্কন করা যায়, আবার এভাবেও করা যায়। তবে আমরা ভেঙে ভেঙে করব, ভেঙে ভেঙে করাটাই বেটার, কারণ তাহলে তোমার শতক সারণী ইজিলি করতে পারবা, নয়তো ঝামেলা হতে পারে। দেখো এটা শতক সারণী, খেয়াল করে দেখো, আমরা এটা শতক সারণী এটা ভেঙে করি না, যদিও এখানে ডিরেক্ট করছি। ডিরেক্ট করলে একটু ঝামেলায় পড়তে পারো, কারণ তোমার এবি এর মান যদি না জানো তাহলে তুমি এবি বার জানবা না। এই জন্য তুমি ভেঙে করার চেষ্টা করবা, ভেঙে করলে জাস্ট এটা নট গেটটা পরে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তুমি এখানে এভাবে করতে পারো, যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এভাবে করো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা মানে ভেঙে ভেঙে করতে চাই, তখন তোমার বক্সটা হয়তো কিভাবে দেখো, আমি একটু দেখাই দিচ্ছি। বক্সটা হয়তো এখানে তোমার চিত্রটা হয়তো এভাবে দেখো, এখানে অর গেট দিলাম, তারপর এখানে নট গেট। তাহলে তুমি যদি এখান থেকে এ আর বি কে পাঠাতা, তাহলে এখানে পাইতা কি বলো, এ প্লাস বি। তাহলে এখানে পাইতা কি বলো, এ প্লাস বি হোল বার। এখন তুমি যখন চিত্র করতে তখন এ এর জন্য ঘর দিতা, বি এর জন্য ঘর দিতে, এখানে কি বলো এ প্লাস বি এর জন্য ঘর দিতা, এখানে কি বলো এ প্লাস বি এর হোল বারের জন্য একটা বক্স তৈরি করতা। এরপর তুমি দুই চলকের ক্ষেত্রে কয়টা শূন্য কয়টা এক, দুইটা শূন্য দুইটা এক, তারপরে তুমি কি করতা, সুন্দর করে এটাকে বক্স তৈরি করতা 0 1 0 1। তারপরে হচ্ছে এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে তুমি অলরেডি জানো, একটা 1 থাকলে 1। ঠিক এটার বিপরীতটা দিবা, বিপরীতটা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি বলো, তুমি ভেঙে ভেঙে দিলে তোমার জন্য সুবিধা বেশি। চিত্রটা সুইচিং সার্কিটটা কেমন দেখো, সুইচিং সার্কিটটা হচ্ছে তোমার এই যে দেখো, এখান থেকে তুমি মনে রাখবা, এটার মধ্যে তোমার একটু ঝামেলা হতে পারে, আমি সুইচিং সার্কিট একটু বুঝাই দিচ্ছি। তুমি এখান থেকে 5 ভোল্টেজ নিবা, 5 ভোল্টেজ নেওয়ার পর তুমি নট বললে এখান থেকে একটা রোধ ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে কি ইলেকট্রিক প্রবাহকে তো আমরা নরমালি
নট বললেই দুইটা পথে বিভক্ত করে দিব। এখানে একটা লাইট আছে মনে করো। এখন এখানে তোমাকে কিন্তু পুরোপুরি নট গেট বলে নাই, তোমাকে বলছে নর গেট। এখন তুমি দেখো তো অর গেটের মেইন সার্কিট কতটুকু ছিল, এই যে এতটুকু ছিল না অর গেটের মেইন সার্কিট। মেইন সার্কিট কিন্তু এমন ছিল। আচ্ছা এন্ড গেটের মেইন সার্কিট কেমন ছিল, এতটুকু ছিল না। দুই চলকেরটা করতেছি, তাহলে দুই চলকের ক্ষেত্রে যদি অর গেটের মেইন সার্কিট এতটুকু হয়, তাহলে এইটাকে জাস্ট এনে চিত্রের মধ্যে এখানে বসাই দিব, তাহলে হয়ে যাবে এটা। তাহলে এতটুকু হচ্ছে আমার অর, পুরাটা হচ্ছে নট, তাহলে দুইটা মিলে কি হবে, নর। তাহলে বলো ওই যে চিত্র, বুঝতে পারছো বিষয়টা? তাহলে তুমি চিত্রটাকে এভাবে মনে রাখতে পারো। তাহলে যদি তোমরা নর বুঝতে পারো, তোমাদের কাছে ন্যান্ড কোনো ব্যাপার, দুই চলক করলাম, তিন চলকও তো তোমরা পারবা, তিন চলকের দেখানোর কিছু নাই, তিন চলকও সেম। ওকে, তুমি ভেঙে ভেঙে করতে পারো, ভেঙে ভেঙে করলে তোমার জন্য একটু সুবিধা হবে, জাস্ট এই আর কি। এরপর দেখো আমরা ন্যান্ড গেট পারবো না, কোনো ব্যাপার। তাহলে ন্যান্ড গেট মানে কোন কোন গেট বলো, এখানে এন্ড আছে, এন এর জন্য কি বলো, এন এর জন্য নট আছে। তার মানে এখানে কি বলতে পারি বলো, এখানে এন্ড গেট প্লাস কি বলো, নট গেট। দুইটা গেটের সমন্বয় তো এখানে কি বলো, ন্যান্ড, তাই তো? তাহলে তুমি দেখো এন্ড গেট প্লাস নট গেট, এ ইন্টু বি আসবে, এটার উপর হোলবার আসবে, যদি ভেঙে না করি একবারে দিতে চাও তুমি এভাবে দিতে পারো। তাহলে এটার ক্ষেত্রে সত্যক সারণী তুমি জানো, এটার ক্ষেত্রে যদি সত্যক সারণী আমরা করি, এ দিলাম, বি দিলাম, এখানে কি বলো এ বি দিলাম, এখানে কি দিলাম বলো, বলো এ বি হোলবার দিব, তাই না? আর যদি ভেঙে না করো তাহলে তোমার এই লাইনটা লাগবে না, তুমি ডিরেক্ট এই লাইন করবা, বুঝে গেছে? তাহলে এটা তো তোমরা পারবাই। এখন দেখো 0 0 1 1, যদি আমরা এটা করতাম তাহলে এখানে কি করতাম বলো, 0 1 0 1। এখানে কি করতাম বলো, 0 0 করলে 0, গুণের সময় যে কোনো একটা 0 হলে 0, শুধুমাত্র এখানে 1 ছিল, এটার বিপরীতটা এখানে আসবে, দেখো শেষ। আর যদি তুমি ভেঙে না করো তাহলে এটা বাদ দিয়ে তুমি এই লাইনটা করতে হবে তখন। এই যে যদি চিত্র এটা দাও, আমার কাছে বেস্ট লাগে এটা, মানে এটা বেশি ইজি লাগে। তুমি ভেঙে ভেঙে করলে তোমার জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, তোমার কাছে ইজিও লাগবে, কঠিন মনে হবে না। তো আশা করি তোমরা ন্যান্ডের দুই চলক বুঝতে পারছো। দেখো দুই চলকের সত্যক সারণী এবং চিত্র। আমরা কি বলছিলাম বলো, যখনই তুমি ন্যান্ড বলছে, ন্যান্ডের মধ্যে এন্ড তো তুমি জানো, এন্ড এর জন্য মেইন সার্কিট কতটুকু ছিল, এমন ছিল। আর এন এর জন্য কি নট ছিল না, নটের জন্য সার্কিট কতটুকু আঁকছিলাম বলো, এমপ্লিফাই বা রোধ ব্যবহার করছিলাম। এখান থেকে আমরা সুন্দর করে এই যে এখান থেকে এরকম ছিল আমার নট গেট, কিন্তু এটা তো পুরোপুরি আমার নট গেট না। এটা কি পুরোপুরি আমার নট গেট বলো, এটা তো পুরোপুরি আমাদের নট গেট না। যেহেতু পুরোপুরি নট গেট না, এই জন্য আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে আমরা কি করতে পারি, যেমন এটা আমি যদি মুছে দিই, এটা তো পুরোপুরি নট গেট না। যেহেতু পুরোপুরি নট গেট না, এখানে আমি কি এন্ড গেটের যে মেইন সার্কিট, এন্ড গেটের মেইন সার্কিট কতটুকু ছিল, এতটুকু ছিল না, এটা এখানে যে জাস্ট যুক্ত করে দিবা তাহলে তো হয়ে যায়। দেখো এটাই কিন্তু সুইচিং সার্কিটের মধ্যে আঁকা আছে। তাহলে আশা করি তোমরা ন্যান্ড গেট বুঝতে পারছো। দেখো দুই চলক পারলে তোমরা তিন চলকও পারবা, দুই চলক পারলে তোমরা তিন চলকও পারবা। খেয়াল করো, তিন চলক। আমাকে জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা, আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, কমেন্ট যদিও দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরের অংশে চলে যাই। আমরা ন্যান্ড এবং নর শেষ করলাম, এবার একটা আছে এক্সঅর এবং এক্সনর। প্রথমে আমরা এক্সঅরটা শিখি। এক্সঅরটার মধ্যে কি করব সেটা একটু খেয়াল করে দেখো। এক্সঅর এর মধ্যে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, চিত্রটা কেমনে মনে রাখবো, আমরা বলছিলাম অর কথার মানে কি বলো, এমন না, এখান থেকে এ পাঠাইছো, এখান থেকে বি পাঠাইছো, অর কথার মানে এ প্লাস বি, এটাই তো তুমি জানতা। আচ্ছা তুমি অর কথার মানে দিছো, এবার বলো তো তুমি কি এক্স এর কথার মানে দিছো, বলো এক্স এর কথার মানে কি তুমি মনে রাখবা? এক্স এর কথার মানে হচ্ছে, এক্স মানে কি, যে প্রাক্তন, যে চলে গেছে সেই তো এক্স। তার মানে এক্স মানে তুমি কি করবা, জাস্ট এখান থেকে ভেঙে দিবা। দেখো এই যে হৃদয় ভাঙা চিত্র দেখছো, ঠিক এরকম। অনেকে মিলাই দেয়, অনেকে না মিলাই দেয়, না মিলাই দিলেও সমস্যা নেই, বইয়ের মধ্যে যেভাবে দেওয়া সেভাবে দিবা। যদি মিলাই দিতে কোনো সমস্যা নেই, না মিলাইলেও কোনো সমস্যা নেই। তোমরা কি করবা, এইভাবেই দেওয়ার চেষ্টা করবা, যেহেতু বইয়ে এইভাবে দেওয়া আছে। তার মানে তুমি বলো এ প্লাস বি যদি তুমি করো, এখন তুমি মনে রাখবে এখানে কি, তোমার তোমার যখন হৃদয়টা ভেঙে যাবে তখন তুমি তো সেকা খাবা, সেকা খাওয়ার পর তুমি কি করবা, কিছুদিনের জন্য নিজেকে আবদ্ধ করে ফেলবা, তখন তুমি চিত্রটাকে এভাবে মনে রাখতে পারো। তার মানে তুমি কি এ এক্সঅর বি বা এ এক্সক্লুসিভ বি এভাবে মনে রাখতে পারো। তাহলে অর গেটের ক্ষেত্রে তুমি মনে রাখবা কি, যেহেতু এক্সঅর বলছে, তুমি আগে অর গেটের চিত্র আঁকো। অর গেট করলে কি করতে বলো, এ প্লাস বি, এক্স এর মানে হচ্ছে হৃদয়টাকে ভেঙে দেওয়া, হৃদয়টাকে ভেঙে দিলে আমরা কি পাবো বলো, এ এক্সক্লুসিভ বি পাবো। বুঝতে পারছো? তো এইভাবে তুমি মনে রাখো। তারপর সত্যক সারণীর মধ্যে যাও। সত্যক সারণীর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এখানের মধ্যে তোমার যে বিষয়টা বুঝতে হবে সেটা একটু আমি তোমাদেরকে যদি বুঝাই, খেয়াল করে দেখো। এখানের মধ্যে তোমরা কি বিষয় লক্ষ্য করবা, তোমরা এখানে দেখবা এগুলোকে আমরা কি বলছিলাম বলো, কম্বিনেশন বলছিলাম না?
প্রত্যেকটাকে আমরা কি বলছিলাম বলো, কম্বিনেশন বলছিলাম। তাহলে তুমি প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে দেখবা কি জানো, বিজোড় সংখ্যক ওয়ান আছে কিনা। কি দেখবা বলো, এটাই মনে রাখতে হবে। অনেক বইয়ের মধ্যে এটা সংজ্ঞাটা ভুল দেওয়া আছে, অনেক বইয়ের মধ্যে এরকম লেখা আছে যে দুইটি ইনপুট শূন্য, দুইটি ইনপুট ওয়ান হলে কেবল আউটপুট শূন্য হয়, অন্য সব ক্ষেত্রে আউটপুট ওয়ান হয়। এটা দুই চলকের ক্ষেত্রে তোমার এই শর্তটা মানবে, বাট তিন চলকের ক্ষেত্রে কিন্তু এই শর্ত মানবে না। তার মানে তুমি মনে রাখবা কিভাবে, তুমি প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে দেখবা, যেমন এখানে তোমার বইয়ের মধ্যে তোমার শর্তই দিবে এরকম, ঠিক আছে, এরকম শর্ত দিবে। তুমি দেখো বইয়ের মধ্যে তোমাকে বলবে সংজ্ঞার মধ্যে এরকম বলছে দুইটা শূন্য দুইটা ওয়ান হলে কেবল আউটপুট শূন্য, অন্যথায় আউটপুট ওয়ান। কিন্তু তোমার এটা মনে রাখবা না। তুমি মনে রাখবা কিভাবে, একটু খেয়াল করে দেখো। মনে রাখার বিষয় হচ্ছে এখানে আমরা যদি অন্য একটা কালার নেই, মনে করো হচ্ছে কালোই নেই, সমস্যা নেই, তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে তোমরা তাকাবা, 0 এবং 1 আছে না। তুমি এখানে দেখো বিজোড় সংখ্যক 1 আছে কিনা। আসলে তো বিজোড় সংখ্যক 1, 1 তো একা আছে। তুমি দেখবে কি 1 একা আছে কিনা। একা থাকলে মন খারাপ, মন খারাপ মানে কি অ্যান্সার 1 দিয়ে দিবা। এখানেও দেখো তো 1 একা আছে না, তাহলে কি এখানে কি হবে বলো, অ্যান্সার 1 হবে। বাকি সবগুলো ক্ষেত্রে আউটপুট কি হবে বলো, 0। তো তুমি সত্যক সারণীটা যখন করবা তখন তুমি কিভাবে করবা একটু খেয়াল করে দেখো। তখন তুমি নরমালি আগে সত্যক সারণীটা মনে করো এ বি, হ্যাঁ খেয়াল করো এ এক্সক্লুসিভ বি, তাই না। এখন তুমি যখন করবা 0 0 1 1, আমি এটাকে একটু করে দেখাই তোমাদেরকে, 0 1 0 1। এখন তুমি বলো তো 0 0 করলে এখানে 0, এটা আমরা আগেই দেখবো না, আমরা এইটাকে আগে খুঁজে বের করবো। দেখো মন খারাপ মন খারাপ, বাকিগুলো কি, বাকি সবগুলো ক্ষেত্রে 0 করে দিবা, তাহলে তো হয়ে যায়। বুঝে গেছে। তো দুই চলকের ক্ষেত্রে যদি তুমি বুঝতে পারো, তিন চলকেরটা একটু দেখো। এবার আসো আমরা এটা একটু মিলাই। তুমি কি প্রথম লাইন আগে দেখবা, দেখাই দরকার নাই, মনে করো এটা আগে দেখবো না। এই যে দেখো এটার মধ্যে কি, এটার মধ্যে কি দেখো, আমি যদি এটাকে একটু ই করে মার্কিং করে দিই, দেখো তো, হ্যাঁ এটার মধ্যে কি 0 0 1 আছে না। তাহলে এটার মধ্যে যদি আমরা মার্কিং করে দিই, খেয়াল করো, দাঁড়াও একটু, ওকে, এটার মধ্যে আমরা মার্কিং করে দিলাম। তাহলে এটার মধ্যে কি 0 0 1 আছে, 1 একা আছে। একা থাকলে কি বলো, মন খারাপ, মন খারাপ মানে কি অ্যান্সার 1, তাই তো। মন খারাপ মানে কি বলো, অ্যান্সার 1। আচ্ছা মন খারাপ মানে হচ্ছে অ্যান্সার 1। এখন তুমি বলো এখানেও কি, এখানে এইটার মধ্যেও কি 1 একা আছে না। 1 একা আছে মানে কি বলো, 1 একা আছে মানে কি অ্যান্সার 1। এবার দেখো তো এ স্টেপের মধ্যে কি দুইটা 1 আছে না, তাহলে এটা কি ধরবা, ধরবা না। এবার দেখো এ স্টেপের মধ্যে তাকাও তো, 1 একা আছে, একা থাকলে কি বলো, মন খারাপ। ওকে, এবার বলো এখানে কয়টা আছে, দুইটা, ধরবা, ধরবা না। এটা কিন্তু এখানে কয়টা আছে, দুইটা, ধরবা, ধরবা না। এবার দেখো তো এখানে কয়টা আছে, তিনটা। তাহলে এটা কিন্তু আমি কি বলছিলাম, বিজোড় সংখ্যক 1 এর কথা মনে রাখবো। কি মনে রাখবো বলো, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে বলো, 1 হবে, অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হবে বলো, 0। দেখো বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আউটপুট আমরা 0 0 0 বসাইছি। তাহলে তোমরা বইয়ের ওই সংজ্ঞাটা একটু অ্যাভয়েড করবা। তোমরা সংজ্ঞাটা এভাবে দিবা যে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হয়, 1 হয়, অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হয়, 0 হয়। তার মানে একটা কম্বিনেশনের মধ্যে তুমি দেখবা বিজোড় সংখ্যক 1 আছে কিনা, 1 একটা আছে কিনা, 1 তিনটা আছে কিনা, এরকম খেয়াল করবা। যদি 1 একটা বা তিনটা থাকে তখনই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্য সব ক্ষেত্রে আউটপুট কি হবে বলো, 0 হবে। বুঝে গেছে। তাহলে আশা করি আমরা XOR বুঝতে পেরেছি। XOR বুঝতে পারলে XNOR কোনো ব্যাপারই না। XNOR জাস্ট একটা নট গেট যুক্ত হবে। জাস্ট কি হবে বলো, একটা নট গেট যুক্ত হবে। এখানের মধ্যে একটা নট গেট যুক্ত করলাম আমরা। খেয়াল করে দেখো এখানের মধ্যে আমরা নট গেট যুক্ত করলাম। নট গেট যুক্ত করলে আমরা এই চিত্রটাকে এভাবে করতে পারি বা এভাবে করতে পারি। সংক্ষেপে দিলে তুমি ওভাবে দিবা, ভেঙে ভেঙে করলে তুমি এভাবে দিবা। তো দেখো এটা সত্যক সারণী তুমি পারবা না। XOR এ যেটা পাবা তার বিপরীতটা আসবে এখানে। তো সত্যক সারণীটা যদি আমি তোমাদেরকে একটু করে দেই, তাহলে তুমি দেখো এক্সক্লুসিভ আমি যদি ভেঙে ভেঙে করতাম, তাহলে ভেঙে ভেঙে করলে তুমি কিভাবে করতা, চিত্রটাকে এভাবে করতা না, এভাবে ভাঙতা না। তাহলে এখানের মধ্যে কি পাইছো বলো, এ, এখানের মধ্যে বি পাইছো, এখানের মধ্যে কি পাইছো, এ এক্সক্লুসিভ বি। এখানের মধ্যে কি পাবা বলো, এ এক্সক্লুসিভ বি হোল বার। এখন বলো এ এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর তৈরি করবা, এ এক্সক্লুসিভ বি এর জন্য একটা ঘর তৈরি করবা, তারপরে কি বলো এ এক্সক্লুসিভ বি হোল বারের জন্য একটা ঘর তৈরি করবা। এখন এটা তো আমরা পূরণ করতে পারি, দুইটা শূন্য দুইটা এক, তারপরে আমরা বক্স তৈরি করব। বক্স তৈরি করার পর 0 1 0 1, এখানের মধ্যে কি হচ্ছে বলো, এই যে দেখো বিজোড় সংখ্যক 1 মানে আউটপুট 1, বিজোড় সংখ্যক আমরা এটার মধ্যে দিব, দুঃখিত এটার মধ্যে না, এটা আমি একটু মুছে দিচ্ছি। তুমি দেখো এটার মধ্যে দেই, বলো বিজোড় সংখ্যক 1 মানে আউটপুট 1, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 1, তাহলে বাকিগুলো কি বলো 0। আর এটা যেটা পাইছে তার বিপরীতটা হচ্ছে এটা, তাহলে বলো এখানে 1 আসবে, এখানে 1 আসবে, আর বাকিগুলো কি আসবে বলো, 0 আসবে। এখানে ভেঙে যদি না করো তাহলে তুমি শর্টকাটে করলে ভাবে করতে হবে, তাহলে এই মানটা তুমি মনে মনে করে ফেলবা। কি বলছো, বোঝা গেছে। তাহলে আশা করি তোমরা XOR বুঝতে পারছো দুই চলকের ক্ষেত্রে, তিন চলকের XNOR টাও তোমাদের জন্য ইজি। দেখো আমি ভেঙে ভেঙে করি না, এখানে একসাথে দিছি। একসাথে দিলে তোমরা এভাবে দিতে পারো। তার মানে তোমার এক্সক্লুসিভ A XOR B XOR C এর মানটা তো জানতে হবে, তাহলে ওইটা তুমি ভেঙে ভেঙে করলে তোমার জন্য একটু ইজি হবে আর কি।
আর এভাবে করলো তো, যদি তুমি বুঝতে পারো এভাবে করো, কোনো সমস্যা নেই। কি বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা 2 চলক আর 3 চলকের যে কাহিনীগুলো যে আসে পরীক্ষার মধ্যে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। XOR এবং XNOR কিভাবে কাজ করে আমাদের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত বেসিক লজিক গেট, তারপর হচ্ছে এইগুলোর থেকে তোমাদের ক খর জন্য কোশ্চেন আসতে পারে, এছাড়া কিন্তু সাধারণত আসে না। আর এগুলো থেকে প্রচুর পরিমাণে অবজেক্টিভ আসে, যেমন ওই যে আমরা যদি বলি অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলে, এন্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো আশা করি আমাদের মৌলিক এবং যৌগিক গেট যতটুকু করাইছে ততটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো তোমাদের ডি মর্গানের উপপাদ্যের সূত্র একটা কোশ্চেন আছে, দেখো এটা ইম্পর্টেন্ট। ডি মর্গানের উপপাদ্যের সূত্র, এই ডি মর্গান সাহেবের উপপাদ্যের সূত্রটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, এটা একদম সহজ, কোনো ব্যাপারই না। দেখো আমরা একটু যাই। যেমন ডি মর্গান সাহেব দুইটা সূত্র আবিষ্কার করছে। প্রথম সূত্রটা কি জানো? প্রথম সূত্রটা বলছে যে তুমি মনে রাখবা কিভাবে, যোগ অবস্থায় যদি হোলবার থাকে, কি বলেছি বলো, যোগ অবস্থায় যদি হোলবার থাকে গুণ অবস্থায় আলাদা বার করে দিবা। আবার যদি গুণ অবস্থায় হোলবার থাকে তাহলে কি করবা বলো, যোগ অবস্থায় আলাদা বার করে দিবা। আবার বলছি, যোগ অবস্থায় হোলবার থাকলে কি করবা, গুণ অবস্থা আলাদা বার করে দিবা। গুণ অবস্থায় হোলবার থাকলে যোগ অবস্থা আলাদা বার করে দিবা। এটা পরীক্ষায় দুই ভাবে আসতে পারে, মানে পুরা সূত্র প্রমাণ যদি বলে যে দুইটা সূত্রের প্রমাণই, তোমাকে যদি বলে ডি মর্গানের উপপাদ্যের সূত্র প্রমাণ করো, কয় চলকে সেটা বললো না, আমার মনে করো দুই চলকেরই বললো, অথবা কিছু না বললো দুই চলকেরটা করে দিয়ে আসবা। তার মানে আমরা মনে রাখবো কি, যোগ অবস্থায় হোলবার হলে গুণ অবস্থায় আলাদা বার, গুণ অবস্থায় হোলবার হলে যোগ অবস্থায় আলাদা বার। আবার বলো, যোগ অবস্থায় হোলবার হলে কি বলবা, গুণ অবস্থায় আলাদা বার, আর গুণ অবস্থায় হোলবার হলে কি করবা বলো, যোগ অবস্থায় আলাদা বার করবা। এখন আসলে সত্যক সারণীটা একটু দেখি আমরা। সত্যক সারণীটা যদি আমরা একটু দেখি, দেখো তুমি আগে কি করবা, সুন্দর করে বক্সটা তৈরি করবা। আমরা আগে এটা শিখে নিই। দেখো এখানে কি বলছে, আমরা মেইন ইনপুট কে কে আছে সেটা দেখো, এ এবং বি। মেইন ইনপুট কে কে আছে বলো, এ, তাহলে আমরা এর জন্য বক্স তৈরি করলাম, বি এর জন্য বক্স তৈরি করলাম। তারপরে দেখো তো এখানে ইন্ডিভিজুয়াল বার আছে কিনা দেখো তো, এখানে দেখো এ বার আছে, এখানে বি বার আছে, তাহলে তুমি কি করবা, ইন্ডিভিজুয়ালটাও নিবা, এ বার নিবা, তারপরে কি নিবা বলো, বি বার নিবা। একটু তোমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, একটু তোমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। তার মানে তুমি এবার বিবার নেওয়ার পর এরপরে তুমি কি করবা, মনে করো এটা হচ্ছে তোমার প্রথম সূত্র। তো প্রথম সূত্রের মধ্যে তুমি কি করবা, সূত্রটাকে ধরবা, দেখো উপরের বারটাকে চেপে ধরবা। উপরের বার চেপে ধরলে কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি। তার মানে তুমি প্রথমে চেপে ধরবা, চেপে ধরলে কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি, লেখো এ প্লাস বি। তারপরে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলতে মানে এই বারটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার দেখতে পাচ্ছ, সুন্দর করে লিখে দাও। তারপরে কি এই পাশে কি দেখতে পাচ্ছ, এই পাশে এ বার ইন্টু বি বার, তার মানে পুরাটা লিখে দিবা, এ বার ইন্টু বি বার। তো সিস্টেমটা কি বলো, চেপে ধরলাম, ছেড়ে দিলাম, ওই পাশেরটা লিখে দিলাম। আবার বলছি, চেপে ধরলাম, ছেড়ে দিলাম, ওই পাশেরটা লিখে দিলাম, শেষ। তাহলে এটা বুঝলে তোমার, এটা তো কোনো ব্যাপার। বলো প্রথমে কি করব, চেপে ধরবো, বলো কি দেখতে পাচ্ছ, এ ইন্টু বি, তাহলে সুন্দর করে লেখো এ ইন্টু বি। তারপরে কি, ছেড়ে দাও, ছেড়ে দাও মানে কি বলো, এই যে এ ইন্টু বি হোল বার, তাহলে বলো এ ইন্টু বি হোল বার না। এরপরে তুমি বলো এ বার প্লাস বি বার, তাহলে সুন্দর করে এবার প্লাস বি বার দিয়ে দাও, এবার প্লাস বি বার, শেষ। তাহলে তুমি বক্স তৈরি করতে পারবে না। দুই চলকের জন্য বক্স হবে কয়টা লাইন বলো, 4টা লাইন। আমি একটু দেখি, চলো বলো 0 0 1 1, তাহলে এখানে কি 0 1 0 1, এগুলো তো ছোট বাচ্চাদের কাছে, একটু আগে তোমরা শিখছো। এবার মানে কি, এই ঘরের বিপরীতটা সবে বলো, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি ঘরের বিপরীত বলো, 1 0 1 0। এ প্লাস বি মানে দুইটাকে যোগ, যোগ মানে কি, যোগের সময় একটা 1 থাকলে কি 1 ছিল না, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, অলরেডি অর গেটে করছো। আচ্ছা বলো এটা কি এটার বিপরীতটা না, এটার বিপরীতটা হলে তার মানে এখানে 1, বাকিগুলো কি হবে বলো 0। এবার তুমি বলো এইটার মধ্যে সবাই একটু ঝামেলা করে, এবার আর বিবারকে গুণ করতে বলছে, এবার কই আছে বলো তো, এই যে বিবার কই আছে বলো, এই যে, তার মানে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করো, 1 আর 1 গুণ করো, গুণের সময় একটা 1 থাকলে মানে সবগুলো 1 থাকলে কেবল 1, যে কোনো একটা 0 থাকলে কি, যে কোনো একটা 0 থাকলে কি 0, দেখো বুঝতে পারছো। তার মানে এখানে কিন্তু এই দুইটা, এই যে এটা এবং এইটার, এটা এবং এটার সমন্বয় হচ্ছে এটা, খেয়াল রাখবা, এই জায়গাটায় ভুল করে পোলাপান। এবার দেখো এবি, এবি মানে কি, দুইটাকে গুণ করতে বলছে, তাহলে গুণের সময় যে কোনো একটা 0 হলে 0, শুধুমাত্র দেখো লাস্টেরটা 1, এটা তুমি একটু আগে এন্ড গেটে করছো, তাহলে এটার বিপরীত গেট কোনটা বলো, এটা না, তাহলে এখানে 1 1 1 0, সুন্দর করে দিয়ে দাও, কোনো ব্যাপার। এবার তুমি বলো এইটার মধ্যে কি করবা, এবার আর বিবার কে যোগ করতে বলছে, এবার কোথায় কোথায় আছে বলো, এখানে, বিবার কোথায় আছে দেখো এখানে, দুইটাকে কি করতে হবে বলো, দুইটাকে কিন্তু যোগ করতে হবে।
দুইটাকে যোগ করতে হবে। তো দুইটাকে যদি যোগ করে দেই, 1 আর 1 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1, মানে 1 এর সময় আমরা কি বলছিলাম, যোগের সময় একটা 1 থাকলে 1 দিয়ে দিবা। দেখো তো এখানে 0 0 আছে, তার মানে এখানে 0। এখন আসলে আমাদের প্রমাণ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, দেখো সেটা বোঝার জন্য তোমার মনে রাখতে হবে এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার, 5 6 7 8 9 10। এখন তুমি খেয়াল করো তো, আমি তোমাকে বলছি a প্লাস বি হোল বার ইকুয়াল টু a ইন্টু বি, মানে a বার ইন্টু বি বার আলাদা আলাদা, তাই না? তাহলে তুমি মনে রাখবা, দেখো তুমি এখানে খেয়াল করো, আমার এই যে a প্লাস বি হোল বার কই আছে, দেখো a প্লাস বি হোল বার কিন্তু এই যেখানে আছে, এই যেখানে আছে। তারপরে তুমি দেখো এ বার ইন্টু বি বার কোথায় আছে, দেখো এ বার ইন্টু বি বার কিন্তু এখানে আছে। আমাকে বলছে এইটা সমান এইটা, দেখো তো এইটা সমান এটা হয়েছে কিনা, এই যে দেখো এই যে এখানে তাকাও, এইটা সমান একই আনসার আসছে কিনা, একই আনসার আসলে আমার অঙ্ক হয়ে গেছে। তারপরে দেখো এ ইন্টু বি হোল বার যদি হয়, এ ইন্টু বি হোল বার কোথায় আছে, এখানে। তারপরে দেখো এ বার প্লাস বি বার কোথায় আছে, দেখো এ বার প্লাস বি বার এখানে আছে। আমাকে বলছে এটা সমান এটা, দেখো এটা সমান এটা আসছে, এটা সমান এটা আসছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। তাহলে লাস্ট লাইনে কি লিখবা, লিখবা 6 এবং 7 নাম্বার কলাম দ্বারা হচ্ছে কত নাম্বার, 1 নম্বর সূত্র প্রমাণিত, 9 এবং 10 নং কলাম দ্বারা কত নাম্বার, 2 নম্বর সূত্র প্রমাণিত। লাস্টে কিন্তু প্রুফ লিখে দিতে হবে, এটা লিখে দিলে তোমাদের জন্য ইজি। তো 2 চলক পারছো, তোমার জন্য 3 চলক কোনো ব্যাপারই না। 3 চলকের ক্ষেত্রে তুমি কি করবা, সেম নিয়মটা ফলো করবা। তুমি 3 চলকের ক্ষেত্রে প্রথমে এর জন্য ঘর করবা, তারপরে বি এর জন্য ঘর করবা, তারপরে সি এর জন্য ঘর করবা, এরপরে কি বলছিলাম বলো, এ বার, বি বার, সি বার, এটুক তো তোমাকে সেম বলছিলাম। এরপরে বলছিলাম কি বলো, চেপে ধরো, চেপে ধরলে কি দেখতে পাচ্ছ বলো, প্রথমটা আমরা যদি করি, দেখো চেপে ধরলে কি দেখতে পাচ্ছি বলো, এ প্লাস বি প্লাস সি, ছেড়ে দাও কি দেখতে পাচ্ছ বলো, a প্লাস বি প্লাস সি হোল বার, তারপরে বলো এখানে কি দেখতে পাচ্ছ, a বার ইন্টু বি বার ইন্টু সি বার। সেম একইভাবে পরেরটা কি তোমরা পারবা না? তাহলে এখানে কি হবে বলো, a b c, তারপরে কি বলো a b c হোল বার, তারপরে কি বলো a বার প্লাস বি বার প্লাস সি বার। আর এটা তো তোমরা বের করতে পারবাই। তো এটা ছিল আমাদের ডি মর্গানের উপপাদ্যের সূত্র। তো আশা করি তোমরা এতটুকু যা করাইছি সেগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে পরবর্তীতে ক্লাসে আমরা এটা আবার একটু ওয়ান কাইন্ড অফ রিভিশন ক্লাস করব, করে তারপর হচ্ছে আমরা পরবর্তী টপিকে ঢুকবো। তো তো আমাদের নেক্সট ক্লাস যেদিন হবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো। আমরা আজকে এই পর্যন্তই শেষ করলাম, এন্ড আমরা এর নেক্সট ক্লাসে হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন এবং ইউনিভার্সাল গেট, এগুলো আমরা পড়বো। তো যতটুকু তোমাদেরকে পড়াইছি সুন্দর করে তোমরা এগুলো নোট করে ফেলবা, এবং সেখান থেকে যেখান থেকে তোমরা বই থেকেও একটু পড়ে নিবা, যে আমি যে যে কথাবার্তা বলছি সেই কথাগুলোর সাথে বই থেকে একটু পড়ে নিবা। নেক্সট ক্লাসে আমরা আরো ইনফরমেশন দিব, এই যেগুলো টপিক গুলো চলে গেছে সেগুলো প্লাস হচ্ছে নেক্সট যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর মধ্যে আরো সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন দিব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।